ব্রাহ্মণবাড়িয়ার পিলে চমকানো খবর। কজন জানেন ব্যক্তিগত উদ্যোগে ও ব্যক্তিগত তহবিল থেকে শত বছর আগে কুমিল্লা জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়ক নির্মাণ করে দিয়ে গেছেন। ১৯টি কানেকটিভ লোহার পোল নির্মাণ করেছেন। কজন জানেন কুমিল্লা শহরে শত বছর আগে মিনি শান্তিনিকেতন তৈরি করে দিয়েছেন, যার নাম মহেশাঙ্গন। ১৯টি গ্রাম নিয়ে গঠিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিটঘর ইউনিয়নে একমাত্র রাধানাথ হাই স্কুল ও একমাত্র হরসুন্দরী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আরও কত কি! এই মহর্ষির নাম দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য। আর কজনই বা খবর রাখেন শিবপুরে উপমহাদেশে শাস্ত্রীয় সঙ্গীতের জনক উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমির অস্তিত্ব ও মহেশচন্দ্র ভট্টাচার্যের জায়গা সম্পত্তি লুটপাটের পিলে চমকানো খবর। ব্রাহ্মণবাড়িয়ার এইসব কিংবদন্তিদের ঐতিহ্য ইতিহাস রক্ষায় ব্যর্থতার দায় কার? শিরোনামে টকশোতে বিস্তারিত বলেছেন বরেণ্য সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, টিভি টকশো ব্যক্তিত্ব ডক্টর কামরুজ্জামান কায়সার, ডক্টর আরশাদ, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও প্রিন্সিপাল মুস্তফা কামাল। নিউজ24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা। উল্লেখ্য, সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আরও কৃতি সন্তান, যাদের নাম না নিলেই নয়। তারা হলেন সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের, সদ্য প্রয়াত বরেণ্য সরোদ শিল্পী উস্তাদ শাহাদাত হোসেন খান, জীবন্ত বাতিঘর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আলী আকবর, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত মহাপরিচালক প্রশাসন খলিলুর রহমান, এরকম অসংখ্য নাম। তালিকা অনেক দীর্ঘ। এই সব কীর্তিমানদের অবদান প্রজন্মের অহংকার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওকে, ইভিনিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুভাষ সাহা, নিউজ24 ওয়েবসাইট এবং ফেসবুক পেজ নিউজ24 বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা লাইভ নিয়ে এসেছি আমাদের ইতিহাস ঐতিহ্যের রক্ষায়। ইতিহাস ঐতিহ্য রক্ষায় ব্যর্থতায় দায় কার, এটি হচ্ছে আমাদের শিরোনাম। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে। তাদের মধ্যে আমাদের অন্যতম সৈয়দ ইশতিয়াক রেজা। তাকে নামটি বললে আপনারা চিনবেন, ওনার চেহারা না দেখলেও চিনবেন। আমার মনে হয় চিনে গেছেন যারা দেখতে পাচ্ছেননি। হাওয়েভার, সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ জিটিভি, সহ সভাপতি বিএফইউজে। ওনার অনেক বায়োগ্রাফিটা অনেক রিচ, ওটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আশা করি আর পরিচয়কে আর করার দরকার নেই। সবচেয়ে বড় পরিচয়, ইনি আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়ার 4 সন্তান একসাথে হয়েছি। আমরা 4 ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। আমি, আমার বাড়ি বিটঘর। থ্যাংক ইউ ভেরি মাচ। আর উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর কামরুজ্জামান কায়সার, আমাদের দ্বিতীয় অতিথি, কৃষিবিদ, টিভি টকশো ব্যক্তিত্ব ও ডিরেক্টর ফাইন্যান্স মাইক্রোফাইবার গ্রুপ। ইনি অবশ্য বৃহত্তর কুমিল্লা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর গৌরাঙ্গ দেবনাথ, তিনিও একজন বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নবীনগর উপজেলায় ওনার বসবাস। আর প্রিন্সিপাল মুস্তফা কামাল, ব্রাহ্মণবাড়িয়া মডেল কলেজ, ওটার প্রিন্সিপাল। তো আজকে আমাদের বিষয়টা, টাইটেলটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেক যারা দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তারপরও আমি আবার পুনরাবৃত্তি করছি। ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার অনেক খ্যাতিমান কিংবদন্তি রয়েছেন। তাদের মধ্যে অন্যতম উস্তাদ আলাউদ্দিন খাঁ, দ্বিতীয় দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য, তৃতীয় মলয়া মনমোহন দত্তের বাসভূমি। এরকম অসংখ্য কিংবদন্তি এবং জীবন্ত কিংবদন্তিদের মধ্যে তো অভাব নেই। আজকে আমরা আলোচনায় সূত্রপাত করব এইভাবে। আমরা প্রথমেই শুরু করব আমাদের বিটঘরের সন্তান কিংবদন্তি দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিচ্ছি। এই প্রজন্মের অনেকেই জানেন না তিনি কে, কি অবদান ব্রাহ্মণবাড়িয়া জেলার। বলে রাখি, তার জন্মভিটি
নবীনগর উপজেলার বিটঘর গ্রামে। বিটঘরে ওনার প্রথম, ওই এলাকায় প্রথম রাধানাথ হাই স্কুল উনি প্রতিষ্ঠা করেন আমাদের অত্র এলাকার শিক্ষার আলো জ্বালাতে। সেই স্কুলের আমি ছাত্র ছিলাম 6 থেকে 10 পর্যন্ত, এসএসসি পাস করেছি আমি সেই স্কুল থেকে। অতএব তার অস্তিত্ব, তার ঐতিহ্য রক্ষা আমার একটি দায় আছে, এই দায়বোধ থেকেই আমি এসেছি। একটু ইন্টারাপ্ট করছি, মনে হয় ডক্টর এরশাদ সাহেব ঢুকে গেছেন। তো আমি বলতে চাচ্ছি ওনার বিট ঘরে কি কি আছে। বিট ঘরে ওনার বিটঘর রাধানাথ হাই স্কুল এবং এই হাই স্কুলের সাথে একটি বিশাল পুকুর, একটি বিশাল খেলার মাঠ, অনেক ফসলি জমি যেগুলো থেকে আয়ের উৎস স্কুল পরিচালনায় ব্যবহৃত হয়ে আসছে শত বছর ধরে। আর সেই স্কুলের পাশেই শিক্ষক নিবাস রয়েছে। আরেকটি ওনার ভিটে বাড়ি, যে ভিটে বাড়ি নিয়ে আজকে আমাদের সবচেয়ে দুঃখ এবং কষ্টের বেদনার কথাগুলো আমার দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরবো। সেই বিটঘর ওনার ভিটে বাড়ির সামনে প্রায় 540 একর জায়গা জুড়ে একটি বালিকা বিদ্যালয় ছিল। সেই বালিকা বিদ্যালয়টির নাম হরসুন্দরী বালিকা বিদ্যালয়, একমাত্র তৎকালীন। সেই স্কুলটির পাশে ছিল দুটি পুকুর, একটি পুকুর জল, বিশুদ্ধ জল খাবারের জন্য, আরেকটি পুকুর কলসি ধোয়ার জন্য। দুটি ছিল বকুল গাছ। সেই স্কুলটির অস্তিত্ব নেই। এটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ট্রাস্ট ছিল, এখনো ট্রাস্টি আছে। মাঝখানে হয়তো ট্রাস্টের ব্যর্থতার কারণে এসব জায়গা জমির মহেশচন্দ্র ভট্টাচার্যের কেউ রক্ষণাবেক্ষণ খাজনাটুকু পর্যন্ত দেয়নি। এই অবহেলাজনিত কারণে এটি সবার অন্তরালে, চোখের আড়ালে খাস হয়ে যায়। তো খাস হওয়ার ফলে এই জায়গা লুটপাট শুরু হয়ে গেছে। এই লুটপাটের অংশ হিসাবে একটি অংশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের একটি প্রকল্প, এখানকার স্থানীয় ইউএনও এসএ ল্যান্ড, তারা কিভাবে এটিকে নির্বাচন করলেন জানি না। এটি নিয়ে এই এলাকায় ক্ষোভ বিক্ষোভ চলছে। যদিও আমাদের প্রধানমন্ত্রীর এই প্রকল্পের ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের এলাকার জনগণ বলে আসছে আমরা আরেকটি বিকল্প জায়গা দেই, দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের বুক চিড়ে এটা করলে আমরা ব্যথা পাবো। আরো কি কি আছে মহেশচন্দ্র ভট্টাচার্যের, আরেকটু সংক্ষিপ্ত বিবরণ দিই। এই তো গেল সংক্ষিপ্ত। মহেশ সড়ক আছে 19 কিলোমিটার। উনি 100 বছর আগে এই মহেশ সড়কটি করে গেছেন এই দানবের মহেশচন্দ্র ভট্টাচার্য। এই মহেশ সড়ককে কেন্দ্র করে সংযুক্ত 19টি লোহার পুল তৈরি করে গেছেন। উনি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে 21 একর জায়গা দিয়ে গেছে জনগণের কল্যাণে। এর মধ্যে পাকিস্তান সরকার প্রায় 13 একর জায়গা নিয়ে গেছে। সেখানে বার্ডস একটি প্রতিষ্ঠান, সরকারের প্রতিষ্ঠান, সেখানে এখনো বিদ্যমান। 8 একর জায়গার মধ্যে মিনি শান্তিনিকেতন করার স্বপ্ন নিয়ে উনি এখানে কি কি করেছেন আমি একটু বর্ণনা দেই। সেখানে এশিয়া বিখ্যাত, দক্ষিণ এই উপমহাদেশের বিখ্যাত অন্যতম গ্রন্থাগার, এখন এখানে সংগ্রহশালা এত সমৃদ্ধ, প্রায় 6000 হস্তাক্ষরে লেখা পাণ্ডুলিপি রক্ষিত আছে এখানে। এবং বিশ্বের এমন কোন দেশ নেই সেখানকার বই পুঁথি এখানে নেই, সংরক্ষিত। তারপর এখানে আর কি কি আছে, রামমালা ছাত্রাবাস, ঈশ্বর পাঠশালা, নিবেদিতা বালিকা বিদ্যালয়, নিবেদিতা ছাত্রী নিবাস, নিবেদিতা দেবালয় ও মিলনায়তন। আমি এর বেশি বলতে গেলে সময় অনেক চলে যাবে, আমার অন্য বক্তারা বলবেন। এইসব রক্ষায় অনেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখানে ট্রাস্টি ছিলেন শুরুতে মহেশচন্দ্র ভট্টাচার্যের পোষ্যপুত্র, পালক পুত্র হেরম্ব ভট্টাচার্য এবং আরো কয়েকজন, 3 জন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতি বিবি রায়চৌধুরী অ্যাপিলেট ডিভিশনের। তারপরে ছিলেন আপনার কি যেন নামটা ভুলে গেছি এই মুহূর্তে, আচ্ছা পরে এটা বলা যাবে, বলবে আমার পরবর্তী বক্তারা। তাদের বয়োবৃদ্ধ কারণে, তাদের বয়সজনিত কারণে, তাদের সক্ষমতা তাদের কমে যাওয়ার ফলে এই সুযোগটা অনেকে নিয়ে জমি জমা সম্পত্তি অনেক ব্যাহত হয়ে গেছে, যেটা বিট ঘরে এখন হরিলুট চলছে। এগুলি পুনরুদ্ধারে আমাদের সামনে উপস্থিত আছেন প্রিন্সিপাল মুস্তফা কামাল। ইনি সামনের সারি থেকে যুদ্ধ করছেন এবং সুবিধাবাদীরা যুদ্ধে নামিয়ে দিয়ে সরে পড়েছেন। এবং এখানে সবচেয়ে ক্ষমতা দেখাচ্ছেন স্থানীয় ইউএনও সাহেব। উনি দোহাই দিচ্ছেন সরকারের একটি ভালো প্রজেক্টে আপনারা বিরোধিতা করছেন কেন, এটার উত্তর মুস্তফা কামাল দিবেন। আমি এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি ফ্লোর দিচ্ছি গৌরাঙ্গ দেবনাথ অপু। তিনি অনেক কিছু জানেন, কারণ তিনি জানেন আমাদের উস্তাদ আলাউদ্দিন খাঁর
সম্পত্তি কিভাবে ব্যাহত হয়ে যাচ্ছেন, আমরা সে ঐতিহ্য রক্ষা করতে চাই। এই ব্যাপারে কিছু বলে আমি ফ্লোরটি দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সৈয়দ ইশতিয়াক রেজা সাহেবকে, কারণ তিনি তার আরেকটি বিশেষ টক শো বা একটি অনুষ্ঠান আছে, ইনি 9টায় এখান থেকে যেতে চান। আমরা তার কর্মযজ্ঞে আমরা কোনো বাধাগ্রস্ত করতে চাই না। যদি কোনো কারণে একটু সময় আমরা নিয়েই নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গৌরঙ্গা তপু, আপনি আপনি সংক্ষেপে কিছু বলেন এবং আপনার বলার রেশ ধরে সৈয়দ ইশতিয়াক রেজা আমাদেরকে আজকে কিছু আশার বাণী শোনাবেন। ঐতিহ্য ইতিহাস কেন রক্ষা হবে না, কেন কেন লিজ দিতে হবে বিকল্প এত জায়গা থাকতে, এই বিষয়ে আপনি একটু বলে ফ্লোরটি দেবেন আমাদের সম্মানিত অতিথি সৈয়দ ইশতিয়াক রেজা ভাইকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী আমাদের নবীনগরের অত্যন্ত প্রাজ্ঞ এবং প্রবীণ সাংবাদিক শ্রদ্ধেয় সুভাষ সাহা, আমাদের প্রিয় সুভাষ দাকে। আজকে আপনার অনুষ্ঠানটি সত্যি একটি এত চমৎকার একটি আপনি আয়োজন করেছেন এবং বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক জগতের আইকন বলা যায় আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ ইশতিয়াক রেজা, গাজী টিভির যিনি সংবাদ বিভাগের প্রধান, তার মতো মানুষকে, তার মতো আলোকিত মানুষকে আপনি এখানে নিয়ে এসেছেন, সেজন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আপনাকে। ইশতিয়াক ভাই, আপনি যে লম্বা ফিরিস্তি দিয়েছেন শুরুতে সূচনা বক্তব্যে, আমার ধারণা যে আসলে আমার আগে তাকে দিলেই ভালো হতো, তিনি যেহেতু 9টায় চলে যাবেন। আর বাকি যে বিদগ্ধ আলোচকরা আছেন তারা হয়তো পরে কথা বলবেন। আমি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এবং আমার অত্যন্ত স্নেহভাজন প্রিন্সিপাল মুস্তফা কামাল, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ইশতিয়াক ভাই এবং আলোচকদের উদ্দেশ্যে আমার দুটি কথা আমি বলে আপনাদের কাছে দিয়ে দিব, কারণ আজকে আমরা কথা শুনবো। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কথা শোনানোর দরকার মানুষকে। সুভাষ দা, মহেশচন্দ্র ভট্টাচার্য, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আমাদের মহর্ষি মনমোহন দত্ত, নবীনগরের 3 কৃতি সন্তানের যে বায়োগ্রাফি এখানে উপস্থাপন করেছেন, তাদের সম্পর্কে আমার ধারণা আপনারা সবাই কম বেশি জানেন। আমরা গত প্রায় 15 দিন ধরে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই বিষয়টি নিয়ে এই টক শোতে ইতিমধ্যে 4 থেকে 5টি অনুষ্ঠান করেছি। আমি নবীনগর উপজেলায় থাকি, ছোট্ট একটি শহরে। সেখানে থেকে এই এত বড় বিশাল যুদ্ধে আসলে আমি কতটুকু সম্পৃক্ত হতে পেরেছি আমি জানি না, তবে খুব কঠিন একটি যুদ্ধে নেমেছি আমরা। তো ইশতিয়াক ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে মহেশচন্দ্র ভট্টাচার্যের যে বিশাল বসত ভিটে এবং তার রেখে যাওয়া সহায় সম্পত্তি, এটি টোটাল 18 বিঘে, বাংলায় যেটিকে তর্জমা করলে 540 শতক জায়গা এখানে বিটঘর গ্রামে উনি রেখে গিয়েছেন। ইশতিয়াক ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে মহেশ রোড একটি আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত, এই ভদ্রলোকের নামে, দানবীরের নামে। এই রোডটি 19 কিলোমিটার দীর্ঘ এবং এই রোডটি তিনি নিজের টাকায় কিনে এই রুটটি করেছেন। সুভাষ দা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আমি জাস্ট এই রোডটির কথা বললাম যে একটি মানুষ তার নিজের টাকায় 19 কিলোমিটার রাস্তা নিজে কিনে, নিজে মাটি ভরাট করে যে রাস্তাটি দিয়ে গেছেন। এখন জেলা সদরের সঙ্গে আমাদের উপজেলা সদরের যে মূল প্রধানতম সড়ক, সেটি হচ্ছে মহেশ সড়ক। সেই মানুষটি রেখে যাওয়া সহায় সম্পত্তিগুলো এখন ব্যাহত হয়ে যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে কোনো মানুষ, আমাদের এখানকার যে লোকাল যে জনপ্রতিনিধি, আমাদের মাননীয় সাংসদ এবাদুল করিম বুলবুল, কিংবা এখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ইউনো মহোদয় কিংবা এসিল্যান্ড, এদেরকে ভুল বুঝিয়ে মানে পুরো প্রকল্পটিকে এখানে মানে রাত দিন কাজ করে করতে হবে। কেন করতে হবে? যেহেতু এটি এখন গ্রামের অধিকাংশ মানুষ এটি চাচ্ছে না যে প্রকল্পটি এই জায়গাটিতে হোক। সকলেরই একটি দাবি ছিল যে প্রকল্পটি হোক, যেহেতু মুজিব বর্ষের একটি প্রকল্প। মুজিব বর্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে গৃহহীন এবং যাদের জায়গা নেই তাদেরকে এই প্রকল্পে ঘর তুলে দেওয়া হবে। এটি খুবই ভালো একটি উদ্যোগ, আমরা স্বাগত জানিয়েছি। আমাদের রেজা ভাই মূল দাবিটি ছিল যে মহেশচন্দ্র ভট্টাচার্যের যে জায়গাটুকু, সেটিকে কৌশলে সরকার 1 নম্বর খাস খতিয়ানভুক্ত করে ফেলেছে। আগের যারা এখানে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, সেখানে তারা এই প্রকল্পটি তৈরি করবার মনস্থ করেছেন। আমাদের কথা হচ্ছে যে যেহেতু বিটঘরে প্রচুর খাস জমি রয়েছে, আমরা চাচ্ছি যে এই জায়গাটুকু থেকে সরিয়ে এই প্রকল্পটি অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হোক। এবং আপনি রেজা ভাই শুনে খুশি হবেন যে আমি একজন আওয়ামী লীগের নবীনগরের শীর্ষ পর্যায়ের এক নেতা আমাকে বললেন যে মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুলের সঙ্গে তিনি যখন কথা বলেছেন, মানে ওই আওয়ামী লীগের শীর্ষ নেতা, তখন আমাদের মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুল নবীনগরের প্রশাসনিক প্রধান যিনি ইউনো একরামুল সিদ্দিক মহোদয়কে টেলিফোন করে বলেছিলেন গত বৃহস্পতিবার দিন যে আমি শনিবারে নবীনগরে আসছি, আপনি আপাতত প্রকল্পটি স্থগিত রাখুন, মানে কাজটি বন্ধ রাখুন, আমি এসে বিটঘরের মানুষের সঙ্গে কথা বলবো, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবো। ওনার এই ছিল মোটিভটা তখন। কিন্তু উনি শুক্রবারে নবীনগরে আসার পরে 24 ঘন্টার মধ্যে পুরো বিষয়টি ঠিক ইউ টার্ন নিয়ে গেল এবং তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বললো যে না,
জানা, অর্থাৎ আমি সুভাষ দা কিংবা প্রিন্সিপাল মোস্তফা কামাল, আমরা যারা এই জায়গাটি উদ্ধারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা নাকি মূলত এই জায়গাটি দখল করার জন্য স্বার্থবাদী হিসেবে নাকি আমরা এখানে আবির্ভূত হয়েছি। এত কষ্টজনক কথা যে মাননীয় সাংসদ এটা স্থানীয় মিডিয়ার মাধ্যমে, লোকাল গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এটা জানিয়ে দিলেন। এবং যখন আমাদের মাননীয় সাংসদ বললেন যে এই প্রকল্প এখানেই হবে এবং এই জায়গাটি মূলত যারা আন্দোলনে নেমেছে উদ্ধারের জন্য তারা এটা দখল করবে, তখন রেজা ভাই আমরা খুব কষ্ট পাই, আমরা দুঃখ পাই। সেজন্য আজকে আমরা চাই যে আপনি এবং ডক্টর কামরুজ্জামানের মতো যারা বিদগ্ধ মানুষরা এখানে এসেছেন, আপনারা এই মহেশচন্দ্র ভট্টাচার্যের জায়গাটুকু উদ্ধার করে এই জায়গাটি থেকে প্রকল্পটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক এবং এই জায়গাটি সহ পুরো 540 বিঘা জমি যেভাবে মানুষ নানাভাবে দখল করে খাচ্ছে, সেই জায়গাটি উদ্ধারের জন্য আপনার নেতৃত্বে, কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে বা সুভাষদার নেতৃত্বে এটি যেন এগিয়ে যায়। আরেকটু ফাঁকে কথা বলে রাখি, উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কথা বলা হয়েছে, শিবপুরে, যিনি আমাদের সমগ্র পৃথিবীতে যিনি শাস্ত্রীয় সঙ্গীতের মূল জনক ছিলেন। সেই শাস্ত্রীয় সঙ্গীতের জনকের আপনি শিবপুর যদি রেজা ভাই কখনো আসেন, আজকে দেখেন হাসন রাজাকে নিয়ে অনেক কিছু হয়েছে সিলেটে, কুষ্টিয়াতে আপনার লালন সাইজিকে নিয়ে অনেক কিছু হচ্ছে রাষ্ট্রীয় ভাবে, বেসরকারি ভাবে। আর এখানে সমগ্র পৃথিবীতে যিনি শাস্ত্রীয় সঙ্গীতকে এই পর্যায়ে নিয়ে গেছে, তার নাম বিক্রি করে আমাদের সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় কথা বলেন, সেই আলাউদ্দিন খাঁর জন্মভূমি কিছুই নেই, বরং তার যে স্মৃতি বিজড়িত যে সমস্ত সংরক্ষণ করার কথা জায়গাগুলি, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার কিংবা বেসরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, বরং পিলে চমকে ওঠার মতো কথা যে আলাউদ্দিন খাঁ যে বাড়িটিতে জন্মেছেন সেই বাড়ির উপর দিয়ে একটি সরকারি রাস্তা যাচ্ছে। আমরা গত মাস 6 আগে, মানে করোনার আগে, আমি তৎকালীন ইউনুমোদেরকে নিয়ে সেখানে গিয়েছিলাম এবং এই রাস্তাটি যেন এই বাড়িটি থেকে বাঁচিয়ে অন্য দিক থেকে রাস্তাটি ঘুরিয়ে নেওয়া হয় সেই দাবি করেছিলাম। আমি জানি না সেই দাবিটা আমার পূরণ হবে কিনা, তবে আমার মনে হয় মহর্ষি মনমোহন দত্ত সমগ্র পৃথিবীর মাত্র 32 বছর যে মানুষটি বেঁচে ছিলেন, বলয়া গানের যিনি স্রষ্টা, সেই মহর্ষি মনমোহন দত্তের সাতমোড়াতে আজকে স্মৃতি বিজড়িত সেই জায়গাগুলি সংরক্ষণে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এইরকম গুণী জ্ঞানীর তীর্থভূমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আপনি রাজা ভাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে, এবং ব্রাহ্মণবাড়িয়াকে যারা সাংস্কৃতিক রাজধানী আপনারা বলেন, সেটা কিন্তু ডিউ টু নবীনগর। এই নবীনগরের কল্যাণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী, কারণ এই নবীনগরে জ্ঞানী গুণী মানুষদের সবচেয়ে বেশি এখানে জন্ম হয়েছে। তো সেই জায়গাগুলি কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, এবং আমাদের কথা হচ্ছে, সুভাষদার কথা রেস ধরে বলবো যে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই জায়গাটি থেকে অতি দ্রুত এই প্রকল্পটি সরিয়ে অন্য জায়গায় নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে এই জায়গাটি যেন রক্ষা করা হয়। এই হচ্ছে আপাতত আমার বক্তব্য। রাজা ভাই যদি বাকিটা বলে আমার মনে হয় আমরা কৃতার্থ হবো। ধন্যবাদ সুভাষদা। ধন্যবাদ, ধন্যবাদ গৌরাঙ্গ। এবার আমাদের প্রিয় সৈয়দ ইশতিয়াক রেজা ভাই, আপনি। সুভাষ দা, আপনাকে ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এখানে আছেন, এবং এখানে আমি প্রিয় সাংবাদিক অপু আছে, এবং প্রিন্সিপাল সাহেবের সাথে আজকে আমার পরিচয় হলো। আমি কিছু দুষ্টামিও করলাম ওনার সাথে। যাই হোক, যেই আমার সবচেয়ে ভালো লাগতো যদি এখানে স্থানীয় এমপি সাহেবকে পেতাম, কিংবা ইউনোকে যদি আপনি যুক্ত করতে পারতেন। আসলে যাদের জবাব দেওয়ার কথা তারা উপস্থিত থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা সাংবাদিকরা তো আসলে জবাব চাই মানুষের কাছে। আমাদের দেখেন, যে প্রসঙ্গটি আজকে উঠেছে, যার জমি দখল হয়ে যাচ্ছে, এই ভদ্রলোক তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একজন আলোকিত মানুষ হিসেবে তিনি তার এলাকার উন্নয়ন করছেন। আজকে যে আমরা উন্নয়নের গল্প শুনি সারা দেশে, সেটা সবসময় আমি একটা কথা বলি যে উন্নয়ন হচ্ছে ভালো কথা, কিন্তু উন্নয়ন মানুষের হৃদয়কে কতটা ছুঁতে পারছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে দানবীরের কথা বলছেন, তার উন্নয়ন কিন্তু মানুষকে ছুঁয়ে গিয়েছিল, তার জন্য আজকে তো বছর পরও তার সম্পদ রক্ষার জন্য আপনারা আন্দোলন করছেন, এবং এখানে কোনো হিন্দু মুসলিম নেই, স্থানীয় জনগণ। দুঃখজনক হলো যে আমরা এমনই একটি মানে আত্মঘাতী জাতি যে আমরা এগুলো কোনো কিছুই রক্ষা করি না। আমি অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি, আমি জীবনানন্দের বাড়ি দেখতে গিয়েছিলাম, একটা খুঁটি পর্যন্ত অবশিষ্ট নেই, সব দখল হয়ে গেছে। একটা খুঁটি কোন রকমে তার বাড়ির কাজের লোকটি সংগ্রহ করেছিল, সেটাও নাকি এখন নাই হয়ে গেছে। তো চালাঘরের একটি খুঁটি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় অনেক স্থাপনা নষ্ট করে দিয়ে উন্নয়নের কথা বলা হচ্ছে, কোথাও কোথাও বিভিন্ন প্রকল্পের কথা বলা হচ্ছে। আমরা এমনই, আমি যেটা বলছিলাম, আমরা আত্মঘাতী। আপনি নীরজ চৌধুরীর সে বিখ্যাত বইটার কথা জানেন না, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, আমরা তার মধ্যে প্রমাণ রাখছি। ঘরে এত পরিমাণ প্রিন্সিপাল কামরুজ্জামান সাহেব, মোস্তফা কামাল মধ্যে কথা বলছে, আমাদের এখানে এত এত পরিমাণের
যে খাস জমি থাকার পরও সেখানে এই জায়গাটা দখল করে করতে হবে, এবং যিনি এটি কাজ করতে এমন একটা বাস্তবতায় আমাদের যিনি প্রশাসনের প্রধান উপজেলা পর্যায়ে, তিনি খুব সহজ পথ বেছে নিয়েছেন। একদিকে হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, তার চাকরি এবং অন্যান্য কিছু সুবিধার হয়। দ্বিতীয় হলো খুব সহজে একটা জায়গা পেয়ে যাওয়া যায়, অনুসন্ধান করা লাগে না, গবেষণা করা লাগে না যে কোথায় কি আছে না না আছে, কোথায় একটু খুঁজতে হবে, তা না রেডিমেড জমি আছে। তৃতীয় হলো যে এখানে তিনি এখন স্থানীয় সংসদ সদস্যের সমর্থন পেয়েছেন। আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতে উস্তাদ আলাউদ্দিন খাঁর একাডেমি কিভাবে ভাঙচুর করা হয়েছে, হারমোনিয়াম সহ অন্যান্য গানের যন্ত্রপাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং এই কাজগুলো ব্রাহ্মণবাড়িয়াতে প্রায়ই ঘটছে। ব্রাহ্মণবাড়িয়া একসময় ছিল সাংস্কৃতিক রাজধানী, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এটি এখন একটি সাম্প্রদায়িক শক্তির রাজধানীতে পরিণত হয়েছে, এবং সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে। প্রায় সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক সহিংসতার ঘটনা ঘটছে। আজকে যেই কারণে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, উদার অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ, সেটি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর কথা বলা হয় জাতির পিতা আমাদের, তার বাণীর চাইতে মনে হচ্ছে কোন কোন সাম্প্রদায়িক শক্তির নেতাদের বাণী অনেক বেশি বলিষ্ঠ হয়ে উঠছে। আমরা রবীন্দ্র নজরুলের চাইতে অনেক বেশি বলিষ্ঠ করে ফেলছি অন্য কোন সঙ্গীতকে। আজকে দেখেন রীতা বাউলের মতন একজন বাউল সঙ্গীত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি পালা গান করেন এবং যুগ যুগ ধরে, সহস্র বছর ধরে বাংলাদেশের মানুষ এই ভূমিতে পালা গান হচ্ছে। আজকে শরীয়তুল্লাহ বয়াতিকে আজকে জেলে পুরে দেওয়া হয় তার পালা গানের কারণে। এই কাজগুলো কখন হচ্ছে? যখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল দেশ শাসন করছে। তাহলে কোথাও একটা দুর্বলতা নিশ্চয়ই আমাদের আছে। আমি বরং বলবো যে আজকে যে আন্দোলনটা আপনারা করছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে আমার নিজের অপারগতার কথা বলছি যে আমি সেখানে শরীক হতে পারিনি, কারণ আমি শারীরিকভাবে ওখানে উপস্থিত নেই, কিন্তু আপনাদের সাথে আমি আছি। এবং আমি সবচেয়ে খুশি হতাম যদি আমি এই এমপি মহোদয়কে আজকে এই অনলাইনে পেতাম। তারপরেও আমি কথা দিচ্ছি যে আমি এই বিষয়টা পুরোটা অবগত হয়ে, অপু আমাকে নিশ্চয়ই জানাবেন, পুরো একটা ব্রিফ দেবেন। আমি একটা লেখা লিখতে চাই এবং খুব শীঘ্রই আমি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি, কিন্তু আমি ঢাকাস্থ, আমি তাদের হয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলতে চাই, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলতে চাই। আমার আর কামরুজ্জামানের তো কথা বলবার একটু না তো স্কোপ আছে, করার তো তেমন কিছু নেই। করতে পারেন যারা, তাদের উপরে যদি কোনো ধরনের প্রভাব সৃষ্টি করতে পারি, কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, তবে আমার ধারণা আপনাদের এই যৌক্তিক আন্দোলন একটা যৌক্তিক পরিণতির দিকে যাবে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং বিপ্লবী সেলুট জানাই যে আপনারা কাজটি করছেন। এবং আপনারা যারা এই কাজটি করছেন, দেখেন সব সাংবাদিক কিন্তু এটি করছে না, কিন্তু অপু এখানে আছে, সব সাংস্কৃতিক কর্মী এটি করছে না, সব শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন এটি করছে না, প্রিন্সিপাল মুস্তাফা কামাল করছেন। তার অর্থ হলো এখানেও কিন্তু আমাদের দেশটা যেমন আমরা নানাভাবে বিভাজিত করে ফেলেছি, অত্যন্ত মানে শার্প ডিভিশন করে ফেলেছি, বলে স্থানীয় পর্যায়েও কিন্তু তার একটা প্রভাব রেখেছে। তারপরেও আপনারা একত্রিত হয়েছেন, আমি আপনাদের সাফল্য কামনা করি এবং আপনাদের লড়াইয়ের সাথে আমি মানসিকভাবে আছি, শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, এবং আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবার চেষ্টা করছি। আপনি জানেন রসরাজের ঘটনার পরে আমি আমার ভূমিকা আপনারা জানেন, আমি তখন, এবং এ কারণে আমি ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় ক্ষমতাসীন দলের নেতাদের অপছন্দের মানুষে পরিণত হয়েছি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি সেই রাজনীতি, ওখানকার রাজনীতি করি না। আমি আমার সাংবাদিকতাকে করি, এবং সাংবাদিকতার আমি একটা মন্ত্রই জানি, দিন এবং মানুষের এবং বছর শেষে কিন্তু এটা মানুষের জন্য কাজ করা। সুতরাং মানুষ যদি আমাকে গ্রহণ করে, তবে সেটাই হলো মানুষের জন্য, সাংবাদিকতার জন্য আমার নিবেদন। তো আমাদের অনেক ধরনের রাজনীতি থাকতে পারে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটার পক্ষে নানা ধরনের কথাবার্তাও কিন্তু আমরা সামাজিক মাধ্যমে লিখি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ যে করে না, তার আসলে সাংবাদিক হওয়ার যোগ্যতা নেই, তার শিক্ষাবিদ হওয়ার যোগ্যতা নেই, তার আসলে নাগরিক হওয়ারই কোনো কারণ নেই। আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করছি, করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আপাতত থামতে চাচ্ছি। ধন্যবাদ। আমার একটি অনুরোধ আছে, কৃতজ্ঞতা আপনার কাছে। আমার একটা যাবার বেলায় একটি অনুরোধ করব, আপনার গাজী টিভিতে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন আপনি উপহার দেবেন এই জনগণের উদ্দেশ্যে। এটি আমাদের প্রার্থনা আপনার কাছে। আমি জানি আপনি যদি আপনার বলেছেন হবে বলে আমি আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 30 সেকেন্ড রেজা ভাইকে প্রতি আরেকটু কৃতজ্ঞতা জানাই, যেহেতু নবীনগরে আমি মাঠ পর্যায়ে এই বিষয়টিকে আসলে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়, যেহেতু আমি নবীনগরে বসবাস করি।
তো রেজা ভাইকে আমি দীর্ঘদিন যাবত চিনি, আমি সেই প্রথম আলোতে থাকার সময় থেকে তাকে আমি একজন ব্রাহ্মণবাড়িয়ার, যেটি বললেন যে তিনি সাংবাদিক সমিতির সভাপতি, পাশাপাশি এইটুকু আমরা জানি যে শুধু ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি নন, তিনি আসলে পুরো বাংলার যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, মাঠ পর্যায়ে, তৃণমূলে, ঢাকায়, সবার কাছে এখন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে বলবো যে তিনি এখন কিংবদন্তি। এবং তার যে আজকেরও যে সাহসী উচ্চারণগুলো, সেগুলো আমি জানি যে সরকারের উচ্চ পর্যায়ের যদি কেউ এই শব্দগুলো শুনে থাকেন, নিঃসন্দেহে তার একটি রেজাল্ট আমরা হয়তো খুব শিগগিরই পাবো। আমি রেজা ভাইকে শুধু অনুরোধ করবো যে আপনি আমাদের মাননীয় সাংসদ, একজন অভিজ্ঞ এবং শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ, তাকে 24 ঘন্টার মধ্যে যারা ভুল বুঝে, আমরা কিন্তু মানে মোটামুটি দ্বার প্রান্তে গিয়েছিলাম যে এটি স্থগিত করা হবে, এবং মাননীয় সাংসদ অলরেডি ইউনো মহোদয়কে নির্দেশও দিয়েছিলেন যে শনিবার আমি আসছি, এসে বিষয়টি সকলের সঙ্গে কথা বলে আমরা এটি মানে কিভাবে অন্যত্র সরিয়ে দেওয়া যায়। আমি এমনও শুনেছি যে ইউনো মহোদয় বা ওখানকার সংশ্লিষ্ট প্রশাসন থেকে বলা হয়েছে যে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নাকি খরচ হয়ে গেছে এই প্রকল্পে। তো সেই আমাদের এমপি মহোদয় নাকি বলেছেন যে সেটিও আমি দেখবো, কোনো বিষয় না, যেহেতু উনি দানবীর, তিনি নবীন কৃতি সন্তান, আমাদের একজন অহংকারের মানুষ। কিন্তু 24 ঘন্টার ভেতরেই স্বার্থবাদী, প্রকৃত স্বার্থবাদী যে মানুষগুলি তাকে ঘুরিয়ে দিয়েছেন। রাজা ভাই, আপনি আমাদের শুধু মানে অহংকারী নন, আপনি আমাদের অভিভাবক। আমি আপনাকে বলছি রাজা ভাই, আপনি এখান থেকে বের হয়ে আমাদের মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুল মহোদয়ের সঙ্গে এই বিষয়টি কথা বলে যত দ্রুত সম্ভব প্রকল্পের বিষয়টি দ্রুত এখান থেকে সরিয়ে আমাদের মুজিব বর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের যেই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন সেটিও এখানে বহাল থাকুক। শুধু জায়গাটি কিভাবে সরানো যায়, আপনি মাননীয় সাংসদ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আবাদুল করিম বুলবুল ভাইয়ের সঙ্গে আপনি নিজে একটু কথা বলবেন প্লিজ, এটি আপনার কাছে আমার দাবি। আর সুভাষ যেটি বলছে, যেহেতু আপনি গাজী টিভির নির্বাহী চিফ, আপনি গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি, আমাদের আমাদের ভাই জহির আছে, জহির ভাইকে এখানে পাঠিয়ে, হ্যাঁ জহির ভাইকে পাঠিয়ে এটাকে ডিটেলস, আর যদি আপনি গাজী টিভিতে একটি এরকম একটি টক শো আয়োজন করা যায়, সেটি হবে সবচেয়ে বেশি আমাদের জন্য বড় একটি প্রাপ্তি। অনেক ধন্যবাদ রাজা ভাই আপনাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। রাজা ভাই, রাজা ভাই আমি এক মিনিট, রাজা ভাই আমি আপনার কাছে আর কয়েকটা মিনিট চাইবো, কারণ আমাদের সামনে একজন অতিথি এসেছেন, ইনি আপনার খুবই পরিচিত, আপনাকে খুব ভালোবাসেন, ডক্টর আরশাদ হোসেন। উনি বিখ্যাত বাংলাদেশের নাট্য সংগঠক এবং রেজা ভাই আসসালামু আলাইকুম। অপু আমার বন্ধু, হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি সবার শেষে এসে এখানে হাজির হলাম। রেজা ভাই যেটা আসলে বললেন এবং কামরুজ্জামান ভাইয়ের কথাও রেফারেন্স হিসেবে আনলেন যে আমি আর কামরুজ্জামান হয়তো বলতে পারবো, কিন্তু কাজটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? রেজা ভাই যেটা বললেন যে আত্মঘাতী, তা এখন যদি আত্মঘাতী কাজ হয় সেখানে সহস্র সৈনিক দিয়ে তো আর কিছু হবে না। এই দেশটার দিকে যদি আমরা তাকাই, ইতিহাসের দিকে যদি তাকাই, রেজা ভাই খুব ভালো করেই জানেন, কামরুজ্জামান ভাইও ভালো করে জানেন, আমার প্রিন্সিপাল স্যারও জানেন, বন্ধু অপুও জানেন, নবাবের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। এখন প্রধান সেনাপতি যখন নিজেই আত্মঘাতী কাজটা করবেন, তখন তো সেখানে আর কাজটা হবে না অপু। আমি অন্তত শ্রদ্ধার সাথে বলছি, যেখানে এই মনোবৃত্তি কাজ করবে সেখানে আমরা কিংবা আমরা সকলে মিলে, রেজা ভাই, কামরুজ্জামান ভাই, শিক্ষক, নাট্যকর্মী, সমাজকর্মী, সবাই মিলেও সেখান থেকে উদ্ধার পাওয়া খুবই দুষ্কর হবে। কারণ আমার অন্তর আত্মা একটা কথা বলে আর বহির্জগতে আরেক কথা বলে, মুখোশ। এখন আমরা তো মুখোশের জগতে বসবাস করছি। মানে বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষ কি দেখে চিনবে বলো, খুবই মুশকিল চেনা। এখন যদি আজকে রেজা ভাই গিয়ে বলেন, হয়তো দেখবেন যে সরাসরি বলবেন হয়তো সম্মানিত ব্যক্তিবর্গ যে হ্যাঁ রেজা চিন্তা করো না, আমি এটা নিয়ে খুব সাহসী একটা পদক্ষেপ নিচ্ছি, ইনশাল্লাহ খোদার দোয়ার বরকতে আমরা একটা জায়গায় পৌঁছে যাব, তুমি আমাকে একটু সময় দাও। কিন্তু সেই সময় যে আর হয়ে উঠবে না, এটা আমাদের কালের থেকে শিক্ষা নেওয়া। সবাই যদি সম্মিলিত ভাবে একজোট হয়ে অন্তত একটা আক্রমণাত্মক দৃষ্টিতে নিয়ে নয়, অর্থাৎ জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাহলেই হয়তো আমাদের এই পথ থেকে উত্তরণের একটা মুক্তি মিলবে। এছাড়া আমার মনে হয় খুবই কঠিন হবে। না ভয় নেই, আমরা ভয় পাই না আজকে থেকে। আজকে আমাদের সামনে ভয় পাচ্ছি না, এসছেন, আমি আশাবাদী হয়ে উঠছি আজকে থেকে। আমি আশাবাদী মানুষ, অবশ্যই আমি হতাশায় ভুগবো না। তবে আমাদের এখানে আরো দুজন অতিথি আছেন, দুজন অতিথির দুটি চরণও যদি শুনে না যান, তাহলে আমাদের এই
অপূর্ণ থাকবে ডক্টর কামরুজ্জামান কায়সার আর আমাদের ইয়াং প্রিন্সিপাল মুস্তাফা কামাল। প্রথমে মুস্তাফা কামাল রাজা ভাইয়ের শেষ কথাটুকু, রাজা ভাইয়ের শেষ কথাটুকু যাওয়ার আগে রাজা ভাইয়ের শেষ কথা। হ্যাঁ, 1 মিনিট। প্রথমে মুস্তাফা কামাল 2 মিনিটের একটা বক্তব্য দিবেন, আপনার অভিজ্ঞতা, আপনি একজন প্রিন্সিপাল হয়ে যেভাবে লড়ে যাচ্ছেন। তারপরে আমাদের ডক্টর কামরুজ্জামান কায়সার, ওনার মূল্যবান বক্তব্য শুনবো। তারপরে রেজা ভাই তার মানে ফিনিশিং বক্তব্য দিয়ে এখান থেকে আজকের মতো বিদায় নেবেন। ওনার কাছে সেটি আমার প্রত্যাশা। মিস্টার প্রিন্সিপাল কামাল সাহেব, মুস্তাফা কামাল, আপনি অতি সংক্ষেপে আপনার চুম্বক অভিজ্ঞতা এবং হ্যাঁ দাদা, আমি শুধু একটা কথা বলতে চাই। অপুদা যে বিষয়টা বলেছিলেন, এমপি মহোদয় 24 ঘন্টার মধ্যেই ওনাকে ভুল বুঝিয়েছেন কে বা কারা। ওনার সাথে যখন আমাদের নবীনগরের শীর্ষ পর্যায়ের একজন নেতা কথা বলেন, ওই তখনই ইউনূস স্যারকে বলেছিলেন শনিবার পর্যন্ত কাজটি বন্ধ রাখার জন্য, শনিবার এসে আমাদের সাথে কথা বলবেন। সেই শনিবারে আমাদের গ্রামের কাউকে না পেয়ে আমি একাই গিয়েছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, এবং আমি স্যারের সাথে কথা বলেছি। তো যেদিন ওই আওয়ামী লীগ নেতা কথা বলছিলেন, সেদিন কিন্তু স্যার বলছিলেন বিকল্প প্রস্তাব, মানে জায়গার প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। আমরা বলেছিলাম ঠিকাদারের ক্ষতিপূরণ দিব, বলছে যে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি তখনও বলছিলাম, এখনো বলছি, বিকল্প জায়গা মানে সেইভাবে যেভাবে করে দিলে স্থাপনা করা যাবে এবং ঠিকাদারের ক্ষতিপূরণ শতভাগ দিতে আমরা গ্রামবাসী সর্বদা প্রস্তুত আছি। আমাদের গ্রামের প্রবাসী কল্যাণ সমিতি আছে, তারা বারবার আমাকে বলছে সে সমপরিমাণ জায়গা উপযুক্ত করে দেওয়া এবং ঠিকাদারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু মহেশচন্দ্র ভট্টাচার্যের ভিটে বাড়িতে এই প্রকল্প নয়, অন্যত্র দূরে কোথাও হোক। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় মুজিব বর্ষের যে বিশেষ উপহার, এটা থেকে যেন ইউনিয়নবাসী বঞ্চিত না হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ চাই, আমাদের ইউনিয়নের বঞ্চিত হতে চাই না, এটাকে গ্রহণ করতে চাই শুধু মহেশচন্দ্রের ভট্টাচার্যের ভিটা বাড়ির বাহিরে। আর ওনার ভিটা বাড়িতে এমন কিছু তৈরি করা হোক যেখানে এসে পর্যটকরা ঘুরতে আসবে, দেখতে আসবে। হাসন রাজার স্মৃতি বিজড়িত স্থানগুলোকে যেভাবে কুষ্টিয়াতে ধরে রেখেছেন সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির রাজধানী নবীনগরকে এভাবে লালন করা হোক, ধারণ করা হোক। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনি যেহেতু ব্যস্ত মানুষ, আপনার আরেকটি প্রোগ্রাম আছে, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মুস্তাফা কামাল। এই মুহূর্তে সংক্ষেপে আমি ডক্টর কামরুজ্জামান ভাইকে একটু কথা বলার জন্য অনুরোধ করব, এরপরে আমরা রাজা ভাইকে ছেড়ে দিব রাজা ভাইয়ের বক্তব্য শুনে। প্লিজ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। শুভ সন্ধ্যা উপস্থিত সম্মানিত অতিথিবর্গ এবং সঞ্চালক সুভাষ দাকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সুন্দর একটি বিষয় নিয়ে উনি আমাদেরকে সংযুক্ত করেছেন। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই ওনাকে অনলাইন অ্যাক্টিভিটিস ওনার যেভাবে উনি চালিয়ে আসছেন সেটা সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতো একটি বিষয়। আমার কাছে মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়া এমন একটি জেলা, যে জেলা আপনার সাংস্কৃতিক ভাবে খুবই সমৃদ্ধ একটা জেলা। আমি বৃহত্তর কুমিল্লার একজন সন্তান, আমার নিজ বাড়ি চাঁদপুর, কিন্তু আমার শ্বশুর বাড়ি হচ্ছে নবীনগর ব্রাহ্মণবাড়ি, যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আমার শ্বশুর বাড়ি হওয়ার কারণে আমার একটা আলাদা একটা মানে কি বলে টান কিন্তু এই নবীনগর তথা বৃহত্তর ব্রাহ্মণবাড়ির উপরে আছে। তো আমার শ্বশুর ডক্টর আকবর আলী খানের নাম আপনারা শুনেছেন, ওনারই একজন বন্ধু ছিলেন, ওনারা একই সাথে লেখাপড়া করেছেন। আর আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার দিক দিয়ে কিন্তু বৃহত্তর কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে। এবং এমন একটা সময় আমরা দেখতাম যে ব্রাহ্মণবাড়িয়ার সচিব কিন্তু বেশ অনেকজন সচিবই কিন্তু আপনার মন্ত্রণালয়ে তারা কর্মরত ছিল, এখনো আছে। তো শিক্ষার দিক দিয়ে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সমৃদ্ধতায় ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সব দিক দিয়ে এগিয়ে, এবং নবীনগর তার একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য যে ব্রাহ্মণবাড়ির ভিতরে নবীনগর আরো বেশি সমৃদ্ধ। তো সেই জন্য নবীনগরের বিভিন্ন বিষয়, বিশেষ করে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই যে তার ঐতিহ্যগত ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসাবে উনি যে একটা দানবীর
এবং ওখানে যে উনি এত সুন্দর স্থাপনা এবং উনি সমাজ বিনির্মাণে ওনার যে সুন্দর অবদান ছিল, এটাকে যদি কোনোভাবে লঙ্ঘন করা হয় বা এটাকে বিনষ্টের যে বর্তমান একটা অপচেষ্টা চলছে, এই ব্যাপারে আমার মনে হয় যে আমরা যারা বিভিন্ন পর্যায়ে আছি আমাদের আসলে আমাদের ভয়েসটাকে আরো বেশি রেইজ করতে হবে। আমি এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে দাদা যেভাবে এগিয়ে এসছেন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে, যেভাবে উনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন, এটাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে, আরো ওইটাকে আরেকটু ডিসিমিনেট করতে হবে। আমার প্রস্তাবনা হলো যে একটা মানববন্ধন করা যায় কিনা প্রেস ক্লাবের সামনে, যে এই নবীনগরের মহেশচন্দ্র ভট্টাচার্যের এই যে বড় একটা ইতিহাস ঐতিহ্যের যে একটা নিদর্শনকে এইভাবে একটা কুচক্রী মহল কর্তৃক যে বেহাত হওয়ার একটা অপচেষ্টা, এটাকে তুলে ধরার জন্য আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানছি, কিন্তু এটা দেশব্যাপী সামগ্রিকভাবে কিন্তু এটা এখনো মানে সবার কাছে কিন্তু অবগত হচ্ছে না। তার পাশাপাশি ভূমিমন্ত্রী এবং ভূমি সচিবের কাছে স্মারকলিপি দেয়া যায় কিনা সেটা নিয়েও আমাদের একটু ভাবা উচিত, কারণ আমরা যেভাবে যেই পরিসরে কথা বলছি এই পরিসরটাকে আরেকটু বাড়াতে হবে। আমার বন্ধু বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা তার প্ল্যাটফর্ম থেকে সে আরো সোচ্চার ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে এবং সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে সে দিয়েছে। আমরা সেটার কার্যকারিতা হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তার সারা বাংলা যে প্রিন্ট মিডিয়া আছে, জিটিভি আছে, সেখানে তো করবেই, কিন্তু আমাদের তরফ থেকে ঢাকাস্থ নবীনগর সমিতি বা ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির তরফ থেকে কিন্তু একটা মানে আপনার কি বলে মানববন্ধন অথবা প্রেস ক্লাবে আপনার একটা স্পেশাল মানে কনফারেন্স করা উচিত, প্রেস কনফারেন্স করা উচিত, যার মাধ্যমে সবাই এটা জানতে পারবে। এখন কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে মহেশচন্দ্র ভট্টাচার্যের যে এত ইতিহাস ঐতিহ্যে যে এত সমৃদ্ধ তার অবস্থান বা ছিল, এটা কিন্তু অনেকেই কিন্তু মানে এইভাবে পুরোপুরি অবগত নয়। তো আমাদের মনে হয় যে এই বিষয়গুলোকে, ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা খুবই জরুরি। আর যেহেতু মুজিব বর্ষে সবারই একটা বিশ্বাস এবং একটা আশা যে এই বিষয়গুলোকে ধারণ করে আমরা যদি আমাদের পূর্বসূরি যারা ছিলেন, যারা দানবীর, যারা বিদ্যুৎসাহী, যারা শিক্ষার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, আমি দেখেছি যে আমাদের সুভাষ দা কিছুদিন আগে পিসি সরকারকে নিয়ে উনি সুন্দর প্রতিবেদন করেছেন। পিসি সরকারের কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী ট্রাস্ট থেকে শুরু করে উনি তোলারাম কলেজ নারায়ণগঞ্জের এই জায়গায় যে ওনার কত বড় অবদান ছিল, এইসব লোকগুলোকে নিয়ে আমাদের খুব মানে অবাক লাগে যে এরা এত বড় বড় কাজ করেছে, এত বড় বড়। একটু কামরুজ্জামান ভাই অনেক ধন্যবাদ, আমি একটু থামিয়ে দিতে চাই কারণ রেজা ভাই যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আমরা আপনার কথা আবার শুনবো। কামরুজ্জামান ভাই আমরা আপনার কথা আবার শুনবো, যেহেতু ডক্টর আসাদ আছেন এবং আপনি আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন, আমরা ডিবেটটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাবো। তার আগে রেজা ভাই যেহেতু প্রস্থান করবেন, তার কাছে আমি ফ্লোরটা দেবো আপনার কথার পরিপ্রেক্ষিতে যে আপনি বলেছেন যে মানববন্ধন কিংবা ঢাকায় সংবাদ সম্মেলন জয় করা। দেখুন, সবচেয়ে বড় বিষয়, সূচনা বক্তব্যে আমাদের রেজা ভাই একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমরা সাংবাদিকের বিষয়টি সেভাবে তুলে ধরতে পারিনি। আপনি মানববন্ধনের কথা বললেন, সেটি দ্বিতীয় স্টেপের কথা। আমরা কিন্তু নবীনগরে প্রায়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, প্রায় 150 সাংবাদিক এখানে বসবাস করে, 150 প্রায় কাছাকাছি। এত সাংবাদিকের থাকার পরেও কিন্তু এই বিষয়টি নিয়ে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু ছাড়া এই বিষয়টির উপরে আর কেউ এখন পর্যন্ত এক কলম লিখিনি। তাহলে ওই যে রেজা ভাই বললেন যে আমরাও বিভাজিত নানাভাবে, এখানে স্থানীয় সাংসদ যখন এই বিষয়টির ঠিক উল্টো দিকে চলে যান তখন সাংবাদিকরাও ঠিক উল্টো দিকে মোড় নেন। তো সেই কারণে আমার মনে হয় রেজা ভাই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে, ব্রাহ্মণবাড়িয়ার যারা আমাদের গুরুজন সাংবাদিক যারা জেলাতে থেকে কাজ করেন, সেই জেলায় সকল সাংবাদিকদের যদি ঘটনাটার সঙ্গে সম্পৃক্ত করা যায়, ঢাকাতে যারা কাজ করেন প্রত্যেককে যদি এখানে পাঠানো যায় বিট ঘরে, এই সমস্ত বিষয়ের উপরে রেজা ভাই যদি একটি কনক্লুশন টানেন, আমার মনে হয় আমরা কৃতার্থ হবো এবং এই কাজটি দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। প্লিজ রেজা ভাই কিছু বলেন। দেখেন, আমাদের রাজনীতি, ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি এত মানে তিক্ত অবস্থায় পৌঁছেছে যে এই প্রিন্সিপাল কামাল যেটা বলছিলেন যে সিলেটে হাসান রাজা কিংবা কুষ্টিয়ায় লালন কিংবা ধরেন যে এমনকি জীবনানন্দের দাস নিয়ে বরিশালে যে নানা কর্মকাণ্ড, তার কিছুই নাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিটা নষ্ট হয়ে গেছে এবং এখানে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে নানা ধরনের রসায়ন এবং এগুলো এমন পর্যায়ে পৌঁছে যে সাধারণ মানুষকে এফেক্ট করছে। আমার যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম আমার হাতে ঢাকায় আছে, আমি এখানে প্রথমতেই আমি ইসির নোটিশ পাঠিয়েছি, এক্সিকিউটিভ কমিটিকে একটা নোটিশ পাঠালাম আপনাদের সাথে, আপনাদের কথা শুনতে যে আমরা এই বিষয়টা আলোচনা করব।
এবং একই সাথে বৃহত্তর কুমিল্লা যে সাংবাদিক ফোরাম আছে সেখানকার আমাদের বেশ কিছু বড় নেতা আছে, আপনারা জানেন শওকত মাহমুদ আছে, আমাদের সাথে শেখ আখতার ইউসুফ আছেন, এবং সেখানে অন্যান্য আলম কিন্তু মারা গেছে, আছে তুষার আব্দুল্লাহ আছে, আহমেদ জুবায়ের আছে, আমি ওনার সাথেও কথা বলবো এটা নিয়ে যতটুকু জনমত। লাবলু ভাই আছেন, লাবলু ভাইয়ের সাথে গতকালকে আমি কথা বলেছি এটি নিয়ে। তো যাই হোক, এগুলা নিয়ে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি একটা কিছু জনমত করার জন্য উদ্যোগী হব, সেই প্রত্যাশায় আমি এখন শেষ করতে যাচ্ছি। আমার আর 5 মিনিট আছে অন্য জায়গায় যোগদান করার জন্য। তো আপনারা প্রযুক্তিগত সীমাবদ্ধতা জানেন, আমার হয়তো সেখানেও একটু লেট হয়ে যেতে পারে, তাই আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ রেজা ভাই, আপনি স্বল্প সময়ের মধ্যেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের আজকের এই লাইভ টক শোটিকে সমৃদ্ধ করেছেন, এবং আপনার এই কথাবার্তা আমরা মুগ্ধ হয়েছি। এই কারণে আমরা আস্থা এবং আমরা বিশ্বাস রাখতে চাই আপনার কথাবার্তার মধ্যে যে আপনি এখান থেকে গিয়ে আপনি আপনার লেভেলে উচ্চ পর্যায়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন নবীনগরে, বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুল, সেইটুকু প্রত্যাশা তো আমরা করতেই পারি। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটি অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ এবং চমৎকার একটি আলোচনা করার জন্য। আমি এবার ফিরে যাচ্ছি আমার বাল্যকালের বন্ধু ডক্টর আসাদ, মানে ডক্টর আসাদ হোসেন আসাদ, বরাবরই যিনি খুব ভালো বলেন, চমৎকার তার তাত্ত্বিক বিশ্লেষণ। ডক্টর আসাদ, আপনার কাছে মানে আমার ধন্যবাদ ফর মাই লেট কামিং। আমি আসলে একটু দেরি করে ফেলেছি, এর মধ্যে আমি অবশ্য ওয়েটিং এ থেকে শুনেছি সবার কথা মোটামুটি, বিশেষ করে রেজা ভাই তখন কথা বলছিলেন এবং আমাদের এই যে সঞ্চালক দাদাও কথা বলছিলেন। তো এখন যে জিনিসটা আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে, যে একটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র, এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে যত তন্ত্র মন্ত্র কাজ করে, এটাকে যারা পরিচালনা করেন, গতিটা নাড়েন দূর থেকে, চাণক্যের মতো। সংস্কৃত সাহিত্যে আজকে থেকে প্রায় 200-300-400-500 বছর আগে, কিংবা আরো বেশি, হাজার খানেক বছর আগে যে সংস্কৃত সাহিত্য সভ্যতাটা ছিল, সেখানে আমার পড়ার সুবাদে একটা জিনিস জানার সৌভাগ্য হয়েছিল। একটা চরিত্রের নাম হচ্ছে চাণক্য। সংস্কৃত সাহিত্যের একজন বিখ্যাত লেখকের নাম হচ্ছে শূদ্রক। হ্যাঁ, এই শূদ্রকের মৃচ্ছকঠিক একটা নাটক ছিল, সেখানের মধ্যে একটা চরিত্রের নাম হচ্ছে চাণক্য। চাণক্য হচ্ছে ওই ব্যক্তি যে ডান কানে যেটা শুনছে, একই ব্যক্তি বাম কানকে সেটা বলে না। ডিস্টেন্সটা কতখানি, একটা শরীরের মধ্যেই কিন্তু, অর্থাৎ এক কানে যেটা শুনছে অপর কানকে সেটা বলছে না। তো যারা এই একটা ঐতিহ্যবাহী জায়গার একজন বিখ্যাত ব্যক্তির ভূমি গ্রাস থেকে শুরু করে তার ঐতিহ্য যতদিন যাবত উনি লালন করে আসছেন, অর্থ বিত্ত যা ছিল সব উনি নিজে তৈরি করে দিয়েছেন, এইটার উপরে যাদের আগ্রাসনী চিন্তা ভাবনা বা চেতনা কাজ করছে, ওই যেটা বললাম চাণক্যের মতো অন্য কোথাও থেকে সেই গতিটা নাচছেন। এখন আমাদের উচিত হবে, কামরুজ্জামান ভাইদের উচিত হবে, রেজা ভাইদের মতো মানুষদের উচিত হবে, গৌরাঙ্গরা যদি নবীনগরের স্থানীয় জায়গা থেকে সেটার উৎসমূল থেকে কিছু সূত্র তত্ত্ব ওনাদের কাছে তুলে ধরেন কিংবা বিতরণ করেন, কিংবা ওনাদের সাথে সঞ্চালনার মাধ্যমে, অর্থাৎ আমি বলছি যে একটু বিনিময় করেন, তাহলে ওনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটাতে নক করলে কাজ হবে। নতুবা হঠাৎ করে উপর থেকে যদি গিয়ে চেষ্টা করা হয় হঠাৎ ইয়ে করে তার মূল ভিত্তিটা না জেনে, তাহলে কিন্তু আসলে মুশকিল হবে কাজটা করা। কারণ যারা এই কাজগুলো করেন তাদের ভিত অনেক শক্ত, সেখানে অর্থের একটা বড় ধরনের ব্যাপার স্যাপার রয়ে গেছে। মানুষ তো আসলে এখন আর মানুষের মধ্যে তো মনুষ্যত্বটা নাই, মানুষ এখন অর্থ পিপাসু হয়ে গেছে। সমস্যাটা সেই জায়গাতে। এখন একজন স্থানীয় সংসদ সদস্য, যেখানে যাকে আমরা অন্তত মানে আইন প্রণেতা হিসেবেও চিন্তা করি, ভাবি, আমাদের সমাজের আমাদের অংশের অভিভাবক হিসেবে ভাবি, সাংবাদিক সমাজ থেকে শুরু করে সবাই অভিভাবক হিসেবে চিন্তা করি, ওনারও দৃষ্টিভঙ্গি যখন এক নিমেষে উল্টে যায়, হ্যাঁ, মানে উল্টো রথে যখন উনি হাঁটা শুরু করেন, তার কারণটা তো আগে আবিষ্কার করতে হবে। সেই পথগুলো যদি আমরা
আবিষ্কার করতে পারি, সেইটুকু যদি মানে মেলে ধরি, তাহলেই হয়তো এটা থেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। নতুবা অনেক ভেতরে অনেক ভেতরে কিন্তু আমার মনে হয় ভেতরে ভেতরে এর হাত অনেক লম্বা, এতই লম্বা, আবার সংখ্যাও অনেক, মা দুর্গার থেকেও বেশি। মা দুর্গার যদি 10 হাত হয়, তাদের অন্তত 10 লক্ষ হাত হয়তো ভিতরে ভিতরে কাজ করছে। সেইটাকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে চাই, সেইটাকে যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে আমাদের ওই খুব সূক্ষ্ম চিন্তা থেকেই ভেতরে ভিতরে জেনে শুনে বুঝে এগোতে হবে। নতুবা হঠাৎ করে আমরা এমন ভাবেই দেখব যে স্বয়ং এমপি মহোদয়ও তার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলছেন। পাল্টানোর তো কথা নয়, আসলে কি পাল্টানোর কথা ছিল? নয়। আমার সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে আমি নবীনগর মহিলা কলেজের কিছু কার্যক্রমের সাথে জড়িত। এমপি মহোদয়ের ডাকে কিংবা প্রিন্সিপাল মহোদয়ের ডাকে আমাকে মাঝে মাঝে যেতে হয়, কিন্তু ওখানে যে যা করতে হয় আর আমি যা দেখি, যা বুঝি, তা করে উঠতে পারি না। এমপি মহোদয় সেখানে থাকেন, উনি বলেন যে আমি এসছি, আমি আবাদুল করিম বুলবুল যদি এখানে এসে কিছু পরিবর্তন না করতে পারি, তাহলে আমার এখানে আসার সার্থকতাটা কোথায়? কিন্তু যখন করতে যাব, ওনাকে আমি কামড়ে ধরেছিলাম মোটামুটি ভাবে যে আপনি এগুলো করে যেতে হবে। উনি এটা সেটা, আপনি এটা করেন সেটা করেন, অনেক ধরনের সাজেশন দিলেন, ভালো ভালো, এবং সেগুলো অনেক গ্রহণযোগ্যতার কথা। আমার খুব ভালো লেগেছে, আমি প্রাণপণে চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ আবার থমকে যাওয়ার মতো পেছন থেকে ওনাকে এমন কিছু টানে যে উনি আর তখন খেয়ে হেরিয়ে ফেলতে বাধ্য হন। এখানে আমরা দুর্ভাগা, আমরা সেখানেই ওই জায়গাটুকুতে পৌঁছানোর পথটা আমাদের জন্য কি বলবো একটা বিশাল পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায়। নতুবা আজকে অপুর মতো লোক ক্রমান্বয়ে লিখে যেতে হচ্ছে। নবীনগর কি আর সাংবাদিক মহলরা নেই? মহেশ ভট্টাচার্যের নামটা কি জানেন না? আমি তো নবীনগর প্রপারে আমার জন্ম, আমি আদালত পাড়ায় বড় হয়েছি, সেখানে খেলেছি, সেখানকার কৃষ্টি কালচার সম্পর্কে আমি জানি, সবাই জানে। মানে শত বছরের পুরনো ভারতবর্ষ যখন আরেকদিনও বলেছিলাম যে ভারতবর্ষকে যখন 8 ভাগে ব্রিটিশরা ভাগ করেন, তখন তার মধ্যে একটি ভাগ হচ্ছে আমাদের নবীনগরের সেই প্রাচীন কোর্টটা। এটা তো একটা বিশাল ঐতিহ্যের ব্যাপার। তো ওই যে শিল্পের দিকে, সাহিত্যের দিকে, সংস্কৃতির দিকে, এই যে আলাউদ্দিনের কালচারের কথা বললেই ওনার নাম বিক্রি করে আমরা চলি, অথচ সেই লোককে দেশ ত্যাগ করতে হচ্ছে। গত প্রোগ্রামে তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এই প্রশাসনের যন্ত্রের কারণেই, এই প্রশাসনের যন্ত্রের ভিতরে তো ভূত, সেই ভূতটা সরাবে কেউ, সেটাই আমাদের এখনো দেখবার বিষয়। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ। আমি আপনার কাছে আবার ফিরবো। আপনার কথা রেস ধরে আমি ডক্টর কামরুজ্জামানের কাছে যাওয়ার আগে আমি প্রিন্সিপাল মোস্তফা কামালের কাছ থেকে সর্বশেষ বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, তিনি যেহেতু বিটঘরে যাতায়াত করেন এবং তিনি বিটঘরের সন্তান, এবং বিষয়টি নিয়ে শুরু থেকে তিনি আসলে তার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন। আমি শুধু ডক্টর আসাদের একটি বিষয়ের একটু রেস ধরে ডক্টর কামরুজ্জামানের কাছে ছেড়ে দেব মোস্তফা কামালের পর। সেটি হচ্ছে যে এই যে আমাদের স্থানীয় সাংসদ, আমাদের শ্রদ্ধেয় আবাদুল করিম বুলবুল ভাই, যাকে আমিও গত 1-1.5 বছর ধরে স্টাডি করার আমার সুযোগ হয়েছে, তার সঙ্গে বেশ কিছু ভালো কাজ করবার। আমি দৈনিক কালের কণ্ঠ থেকে বেশ দুটো বড় ধরনের প্রোগ্রাম আমি করেছি নবীনগরে, এবং তাকে চিফ গেস্ট করে, এবং তিনি আমাকে সময় দিয়েছেন এবং খুবই চমৎকার ভাবে কথা বলেন এই মানুষটি। কিন্তু আমারও দুঃখ ডক্টর আসাদ, আমার খুব কাছের বন্ধু আপনি, আমার খুব দুঃখ লাগে যে তিনি শুরুতে খুব পজিটিভ থাকেন এবং খুবই চমৎকার ভাবে আমাদের সঙ্গে সবকিছুতে শেয়ার করেন এবং বিষয়গুলো নিয়ে ভাবেন, কিছু করবার চেষ্টা করেন। কারণ তিনি এত বেশি ধনাঢ্য মানুষ, এত বড় একজন শিল্পপতি, যে তিনি কিন্তু মাননীয় সাংসদের বাইরেও ইচ্ছা করলে তার ব্যক্তিগত পক্ষ থেকে কিন্তু নবীনগর কিনে তিনি অনেক কিছু দিতে পারেন নবীনগর মানুষকে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু এই মানুষটিকে কারা যেন পেছন থেকে, যেটা আপনি বারবার বলছিলেন, যে পেছন থেকে কে যেন বা কারা যেন তাকে নাড়ান এবং তার মূল জায়গা থেকে তিনি সরে যান একটা পর্যায়ে। আমরা যখন এই বিষয়টি নিয়ে মানে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের বিষয়টি নিয়ে যখন আমি এবং সুভাষদা কাজ করা শুরু করি, এবং দৈনিক কালের কণ্ঠে আমি যখন পরপর একাধিক, আপনি যেটি বলছিলেন, আমি মহেশ ভট্টাচার্যের এই জায়গাটিকে রক্ষার জন্য আমি যখন আন্দোলনে নামি এবং আমি যখন একাধিক রিপোর্ট করি, এবং সুভাষদা যখন এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার একাধিক এরকম টক শো শুরু করেন নানান বিদগ্ধ মানুষজনকে নিয়ে, আমাদের নবীনগর প্রেস ক্লাবের সভাপতি আমাদের মাহবুব আলম লিটন ভাই স্ট্যাটাস দেন যে আমরা যারা কাজটি করছি এই মহেশচন্দ্র ভট্টাচার্যের এই জায়গা উদ্ধারের জন্য, তিনি আমাদেরকে স্বার্থবাদী উল্লেখ করেন।
বললেন যে আমরা হচ্ছে মূলত এখানে এগুলি জমিগুলি দখল করে খাওয়ার জন্য আমরা এই কাজগুলি করছি। মানে আমি কিংবা সুভাষ সাহা কিংবা মুস্তফা কামাল আমরা সেই জায়গাগুলি নিয়ে বিক্রি করে হয়তো ধনাঢ্য হয়ে যাব, এবং আমাদেরকে বানানো হলো যে আমরা হচ্ছে মূলত স্বার্থবাদী লোক। তা না হলে যে জায়গাটিতে মানে কাজ শুরু হয়ে গেছে সেটা আমরা বন্ধ করতে যাচ্ছি না। কিন্তু আমি লিটন ভাই এবং তার সঙ্গে যারা এখন পর্যন্ত কলম ধরেননি নবীনগরের সেই বাবাকা সাংবাদিকরা এটার পক্ষে, আমি তাদের বিনয়ের সঙ্গে তাদের উদ্দেশ্যে বলবো যে এটি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্যটি ছিল যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা যিনি, তার কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্পটি তার বাবার জন্মশতবার্ষিকীতে নিয়েছেন, সেই প্রকল্পটি এখানে অবশ্যই এখানে 32টি ঘর তৈরি করা হবে, 32টি নিরীহ পরিবারকে, গৃহহীন পরিবারকে সেখানে ঘর তুলে দেওয়া হবে, সবকিছু হবে। শুধু মহেশ ভট্টাচার্যের জায়গাটুকু এখান থেকে সরিয়ে অন্য একটি খাস জমিতে নেওয়া হবে। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সাংবাদিক লিটন সাহেব যারা এখানে এইটিকে, আমার ধারণা তার সঙ্গে আরো যারা আছেন সকলে মিলে আমাদের মাননীয় সাংসদ একজন সজ্জন মানুষ, একজন শান্তিপ্রিয় মানুষ এবং খুবই মিষ্টভাষী একজন মানুষ, ধীর লয়ে কথা বলেন, আমাকে তার পছন্দ হয়। কিন্তু ওই যে আপনার কথাই আমি বলবো যে তিনি শুরুতে খুব চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আগান, কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গাতে তিনি থাকতে পারেন না, তাকে ঘুরিয়ে দেওয়া হয়। তা আমার মনে হয় আমরা চাই যে মাননীয় সাংসদ, যেহেতু তিনি আমাদের জনপ্রতিনিধি, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের আইন প্রণেতা, তার মাধ্যমে এই বিষয়টা যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় আমাদের সেটি হবে সবচেয়ে একটি উত্তম কাজ। ডক্টর কামরুজ্জামান নিশ্চয় সেটিকে সংযুক্ত করবেন এই বিষয়টির উপরে, এবং আমাদের আব্দুল করিম বুলবুল ভাই আমাদের মাননীয় সাংসদকে কিভাবে এটির সঙ্গে সম্পৃক্ত করে আমাদের এই প্রকল্পটিকে বাঁচিয়ে রেখে কিভাবে আমরা এই জায়গাটুকু অন্য জায়গায় নিয়ে কাজটি করতে পারবো। এবং যেটি মুস্তফা কামাল এখন এখান থেকে হয়তো সংযুক্ত এখন নেই, তিনি হয়তো বেরিয়ে গেছেন, আবার হয়তো নিশ্চয়ই প্রবেশ করবেন। আমরা তার কাছ থেকে সর্বশেষ আপডেটটি জেনে নেওয়ার একটি ইচ্ছে ছিল, তাহলে আপনারা যারা আলোচক রয়েছেন আপনাদের আলোচনা করতে সুবিধা হতো। এরপরও আমি যেহেতু এখন আমাদের ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আমি দেখছি তিনি এখন আমাদের লাইনে আছেন সরাসরি, তিনি একটি নতুন পরিচয় পেলুম যে সেটি হচ্ছে তিনি আমাদের জামাতা, আমাদের নবীনগরের আমাদের প্রিয় জামাই, তার সঙ্গে আমার আজকে প্রথম পরিচয়। খুব চমৎকার বলেন, বেশ তার প্রাঞ্জল ভাষায় কথা বলেন। আমরা ডক্টর কামরুজ্জামান, যেহেতু আপনি আমাদের জামাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মানুষ, আপনি নবীনগরকে নিশ্চয় চিন্তা করেন, কুমিল্লার মানুষ, আপনি চাঁদপুরে আপনার জন্ম, এরপরে যেহেতু নবীনগরের জামাই হিসেবে নিশ্চয়ই এখানকার সবকিছু খবর আপনি রাখেন, এবং ঢাকায় যেহেতু আপনার রেজা ভাইদের মতো এরকম আলোকজ্জ্বল মানুষগুলির সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে নবীনগরের জামাই হিসেবে না, আপনি একজন সৃজনশীল মানুষ হিসেবে এই দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের সূচনা বক্তৃতা আমাদের সুভাষ সাহা খুব চমৎকার ভাবে তার কিছু কর্মযজ্ঞের ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরেছেন। এই মানুষটিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তার এই কর্মযজ্ঞের যে সমস্ত জিনিসগুলি বিট করে রেখে গেছেন, যে তার 540 বিঘা জমির 540 শতক 18 বিঘা জমির বেশিরভাগই নাকি ব্যাহত হয়ে যাচ্ছে। আপনি কি আমাদেরকে সেই রকম একটি দিক নির্দেশনা দিতে পারেন যে আমরা কিভাবে, ডক্টর আসাদ একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, নবীনগর ডাক্তার আমজাদ হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্র, আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আপনি ডক্টর আসাদ, রেজা ভাই, প্রিন্সিপাল মুস্তফা কামাল, এবং আমাদের এখানে একবার আলোচনা করেছিলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা মুস্তফা কামাল, জামাল ভাই, এই সমস্ত মানুষগুলো সকলেই মিলে আপনারা সবাই ঢাকায় যারা থাকে রেজা ভাইকে নিয়ে কিভাবে আমরা এখানে একটি মহেশ কমপ্লেক্স, মহেশ সাংগর যেটি কুমিল্লায় ছিল নিশ্চয়ই আপনার জানার কথা, সেই পূর্ব আমাদের পশ্চিম বাংলার যে শান্তিনিকেতনে আদলে যেটি করা হয়েছিল, সেটি কি আবারও বিট ঘুরে আমরা করতে পারি না? আমরা মাননীয় সাংসদকে কিভাবে এখানে সম্পৃক্ত করে যাই, আপনি যদি প্লিজ আমাদের সঙ্গে একটু শেয়ার করেন কিভাবে এটি করা যায়। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। ধন্যবাদ বকুদা আপনাকে। আপনি আপনার বর্ণনায়, আপনার পটভূমিতে আপনি অনেক কিছুই তুলে ধরেছেন। মহেশচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে যাদের কিছু ধারণার ছিল, কমতি ছিল, তারা আপনার বক্তব্যে এবং আসাদ ভাইয়ের বক্তব্যের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে একটা বিষয় একটু জানার ইচ্ছে, যদিও আমি নবীনগরের একজন জামাতা বলেন, তারপরে নবীনগরের বিভিন্ন বিষয়, সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের সাথে আমি সম্পৃক্ত বা আমি খোঁজ খবর রাখি। মাঝে মাঝে আমি শ্বশুরবাড়িতে বেড়াতেও যাই। আমার কাছে মনে হয় যে মহেশচন্দ্র ভট্টাচার্যের কোনো ট্রাস্টি ছিল কিনা, আপনারা এটাকে ট্রাস্টি হিসাবে মহেশচন্দ্র ভট্টাচার্যের কোনো ট্রাস্টি ছিল কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান, আমি পরিষ্কার নই। যদি ট্রাস্টি থাকতো তাহলে সেটাকে আপনার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে কিন্তু আনা যেত। তো এখন মনে হয় যেটা আপনাদের আলোচনায় বোঝা গেল যে এটা মনে হয় ট্রাস্টিতে নয়, যেটা আপনার ওই পিসি সরকারদের ক্ষেত্রে আছে বা অন্যান্যদের ক্ষেত্রে আছে। তো
তো এই যার কারণেই আজকে একটি মহল তার এই যে রেখে যাওয়া অনেক অগাধ সম্পত্তি এগুলোর উপরে তার নজর পড়েছে, বা একটা কুচক্রী মহল যেভাবেই হোক এই সম্পত্তি ব্যাহাত করার একটা অপচেষ্টা চালাচ্ছে। তা আমার কাছে মনে হয় যে এখানে এমপি মহোদয় অত্যন্ত সজ্জন মানুষ, আপনি যা বললেন ওনার সাথে আমাদেরও আমরা একটা তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত মাইক্রোফাইবার গ্রুপ, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক একটি কোম্পানি। ওনারাও কিন্তু তৈরি পোশাকের সাথে জড়িত থাকার কারণে তাদের সাথে আমাদের একটু ব্যবসায়িক লেনদেন আছে বুলবুল ভাইদের সাথে। আর আমার এক ছোট ভাই গত টার্মে আপনাদের এই নবীনগর এলাকার এমপি ছিলেন, তার নাম হচ্ছে ফয়জুর রহমান বাদল। বাদল আমারই ছোট ভাই, এবং আমি বাদল এবং আমরা এই যে সৈয়দ ইশতিয়াক রাজা, আমরা সবাই কিন্তু ক্যান্টনমেন্টে বড় হয়েছি। ঢাকা সেনানিবাসের শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করি। বাদলও কিন্তু আমাদের বাল্যকালের খেলার সাথী ছিল। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের যে মাঠে আমরা কিন্তু বিকেলবেলা ফুটবল খেলতাম। যাই হোক, সে আমাদের ছোট ভাই এবং বড় ভাইয়ের যে সম্পর্কটা এখনো আছে। বিগত টার্মে সে ওখানকার এমপি ছিলেন এবং অনেক কাজ সে করেছে তার নিজ উদ্যোগে এবং সরকারি অর্থায়নে। তার কাজের অনেক ফিরিস্তির কথা আমি শুনে আমি মাঝে মাঝে তাকে ধন্যবাদ জানাতাম, কুশলাদি জিজ্ঞেস করতাম। আমার মনে হয় যে এই যে বিষয়টি মানে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই যে দানবীরের এত সুন্দর একটি স্থাপনা, ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা কিন্তু আসলে এটা একটা কালেকটিভ এফোর্টের মাধ্যমে এগোতে হবে। এখানে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে কিন্তু এটাকে আপনার এগিয়ে নিতে হবে। যেটা আপনি এমপি মহোদয়ের কথা বললেন, এমপি মহোদয় যদি আন্তরিক হন, ওনার যদি সদিচ্ছা থাকে, এটা তো পার্লামেন্টের পয়েন্ট অফ অর্ডারে যদি বিষয়টা তুলে, তাহলে আমার তো মনে হয় যে সমগ্র বাংলাদেশের মানুষের একটা বিরাট দৃষ্টি আকর্ষণ হবে। আমি আমার পূর্বের স্লটের বক্তব্যে যে কথাটা বলেছি, এই বিষয়টাকে সার্বজনীন করতে হবে, এই বিষয়টাকে আরো সমৃদ্ধ করতে হবে। যেটা অপুদা বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা ওখানে অনেক লেখালেখি করে, বা তারা মানে তাদের তরফ থেকে পেশাগতভাবে তারা অনেক প্রচেষ্টা চালিয়েও সেটা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তবে আমি মনে করি যে রাজধানী ভিত্তিক যদি এই বিষয়টাকে আপনারা একটু তুলে নিয়ে আসেন, এটা অনেকের দৃষ্টি আকর্ষণ হবে। পার্লামেন্টে তোলার সুযোগ আছে। এর আগের এমপি বাদল সাহেবের সাথে যদি আপনারা মানে একটু দেখা করতে চান, আমি আপনাদের সেই সফর সঙ্গী হতে পারবো, কারণ বাদল আমাকে, রাজাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। আমার মনে হয় আমরা যদি তুলে ধরি, আর তার নিজের এলাকা হলো নবীনগর, সবকিছু মিলিয়ে কিন্তু তার ভিতর কিন্তু এই বিষয়টা অনেক ভালোভাবে দৃষ্টি আকর্ষিত হবে। আর ফয়জুর রহমান বাদল কিন্তু বর্তমানে নবীনগর আওয়ামী লীগের সভাপতি। তো এখানে কিন্তু তার একটা রাজনৈতিক ভূমিকাও আছে। আমরা এমপি মহোদয়কে, সে একটা লেজিসলেটিভ বডি, সে পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডারে এটাকে জাতিকে জানাতে পারে। এমন একজন দানবীর, একজন বিদ্যুৎসাহীর এত সুন্দর একটা কর্মকাণ্ডকে ধূলিসাৎ হয়ে যাবে, আর সেটার ব্যাপারে কেউ কিছু করতে পারবে না। একজন ইউনো সে মানে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে আবার পিছপা হয়ে যাচ্ছে। এই যে একটা ভ্যালিড রিজন, এটাকে কিন্তু যদি সুন্দরভাবে তুলে আনা যায়, আর এই বিষয়গুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক সজাগ। ইতিহাস, ঐতিহ্য এবং বিশেষ করে এই যে দানবীরের যে কর্মকাণ্ডের যে সুফল আমরা পেয়েছি, এত বড় একটি রাস্তা মহেশ রোড হিসাবে পরিচিত, এই ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানতাম না। আপনারা তুলে ধরেছেন, একটা ঘটনা ঘটেছে, ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমরা এখন অতীতের অনেক কিছু জানতে পেরেছি, এবং এটা নিশ্চয়ই আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেক সজাগ হবেন। আপনারা জানেন যে এই বিষয়গুলো কিন্তু উনি খুব গুরুত্বের সাথে দেখবেন। ইতিপূর্বে আপনারা জানেন যে কলকাতার যে একজন কি বলে শিল্পী, তার নাম কি, যার পাবনাতে একটি ঐতিহ্য ছিল, পাবনায় যে কিন্তু তার একটা পৈতৃক ভিটাবাটি কিন্তু বেহাত অবস্থা ছিল, আপনারা জানেন। গত 2 বছর আগে যখন এই বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আসে, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সেটা কিন্তু এটাকে কিন্তু একটা জাদুঘর বা একটা ফাউন্ডেশনের মতো তৈরি করে দিয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরতে হবে যথাযথভাবে। যদি আমরা সরকারের শীর্ষ মহলে কর্ণপাত করতে পারি বা এটাকে গোচরে আনতে পারি, আমার মনে হয় এই বিষয়টার
একটা সুফল পাওয়া যাবে। এখানে জমির অনেক বিষয়, যে এখানে অনেক বড় একটা জমি, আপনি যেটা বললেন যে 540 শতাংশ জমি, আর ব্রাহ্মণবাড়িয়ার জমির মূল্য কিন্তু বৃহত্তর কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি। কেন বেশি আমি জানি না, এটার অবস্থানগত কারণ বা কি কারণে এটার এত বেশি মূল্য, আমি অন্যান্য দুটো জেলা যদি থাকে, কুমিল্লা এবং চাঁদপুর, বৃহত্তর কুমিল্লার মধ্যে 3টা জেলার মধ্যে বাকি 2টা জেলার চেয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কৌশলগত অবস্থান, তার জমির মূল্য, তার সামাজিক অবস্থান সবকিছু কিন্তু অনেক ঊর্ধ্বে। আর এখানে আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন যে আগামীতে এই ব্রাহ্মণবাড়িয়ার এই নবীনগর বা তার পার্শ্ববর্তী এলাকার পাশ দিয়ে কিন্তু একটা সিল্ক রুটের পরিকল্পনা করা হচ্ছে, যেটা আপনার চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমারের কানেক্টিভিটিতে আমরা পৌঁছবো, এবং সেটাও কিন্তু আপনার এই নবীনগরে খুব কাজ দিয়ে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতের এই লাভের কথা চিন্তা করে একটা কুচক্রী মহল এখন থেকে তারা পরিকল্পনা আটছে যে এটাকে কিভাবে নেওয়া যায়। 540 শতাংশ জমি তার কম নয়। এখানে ট্রাস্টি বোর্ড বা লিগাল ফ্রেমওয়ার্ক না থাকার কারণে হয়তো এটা নিয়ে কি অনেক ছিনিমিনি খেলা হচ্ছে। তো যাই হোক, আমার মনে সত্যিকার অর্থেই বিষয়টাকে প্রশাসনিক ভাবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে এবং রাজনৈতিক ভাবে এটা ইনশাআল্লাহ এটা একটা ভালো আলোর মুখ দেখব। আমরা আপনাদের সেই সংগ্রাম এবং সেই সফলতার লক্ষ্যে আপনাদের মানে সাথে রাজধানীতে আছি, আমাদের যার যা নেটওয়ার্ক আছে যেভাবেই আছে, আমি যেটা বললাম যে আমার ছোট ভাই সাবেক এমপি ছিলেন, তার মাধ্যমেও আমি তাকে দৃষ্টিগোচর করতে পারি, কারণ তারও তো একটা মায়া আছে নবীনগরের প্রতি, এবং সেও কিন্তু একটা ভালো কানেকশনে আছেন। সে এমপি হলেও কিন্তু তার কাছে মানুষের অনেক চাহিদা আছে এবং মানুষ তাকে ভালোবাসে। তার এই নবীনগরের কানেকশনটা কিন্তু এখনো অটুট আছে। প্রায় প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তরও কিন্তু সে নবীনগরে যাতায়াত করে, আমাকে সে জানিয়েছে। তো আমরা যদি বিষয়টাকে তাকে বলি, এবং সে নিশ্চয়ই হয়তো জেনেছে, কিন্তু যথাযথভাবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, আমি যেটা এর আগে বলেছি, একটা প্ল্যাটফর্ম ভিত্তিক যদি মুভমেন্টটা করা যায়, যে ঢাকাস্থ নবীনগর সমিতি বা ব্রাহ্মণবাড়িয়া সমিতি বা যেটাই হোক, সেটা ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া, ভূমি সচিবের কাছে একটি সাক্ষাৎ করা, তারপর প্রেস কনফারেন্স করতে পারি। এগুলো করলে আমার মনে হয় এটাকে যত বেশি এক্সপোজ হবে, এই এক্সপোজারটা আমাদের বাড়াতে হবে। বাড়ালে পরে আমার মনে হয় গণসচেতনতাটা বাড়বে এবং এটা সরকারের শীর্ষ মহলে এটা পৌঁছলে এটার একটা ইম্প্যাক্ট আসবে, এটা আমি আশাবাদী। আমি পাবনায় সুচিত্রা সেনের যে পৈতৃক ভিটামাটি বেহাত প্রায় হয়ে গিয়েছিল এবং একটা জঙ্গি গোষ্ঠী কিন্তু সেটা দখলে নিয়ে নিয়েছিল, সেটা থেকে কিন্তু উদ্ধার হয়ে সেটা কিন্তু এখন একটা মানে কি বলে স্মৃতি জাদুঘর হিসেবে সেটা স্থান করে নিয়েছে। মহেশ ভট্টাচার্যের এত বড় অবদান, এত তার মানে কি বলে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা বিস্তারে তার যে অবদান, এটা তো মানে আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে আমার মনে হয় না আর দ্বিতীয় কোনো ব্যক্তির নাম আসবে তার উপরে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটাকে একদম মানে নিমিষেই সবকিছু আমরা মানে ফেলে দিব বা তাকে তার স্মৃতি বা তার ইতিহাসকে মুছে ফেলবো, এটা আমার মনে হয় এই জনবান্ধব বর্তমান সরকার এটা মেনে নিবে না। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান, আপনি বেশ চমৎকার করে বলছিলেন। আপনি দুটো বিষয় আমি আপনার একটু সংশোধন বা জবাব দিয়ে আমি ডক্টর আসাদের কাছে যাবো। সেটা হচ্ছে যে ট্রাস্টি বিষয়টা আপনি বলছিলেন যে ট্রাস্টি আছে কিনা। আমি যেটুকু জানি যে গত 4টি টকশোতে আমরা কথা বলেছি সুভাষদার এই চমৎকার এই আয়োজনে, সেখানে ট্রাস্টির বিষয়গুলো এসছে এবং ট্রাস্টি যারা আছেন তাদের মধ্য থেকে 1-2 জন সম্ভবত আইনি লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং সুভাষদাদার সূচনা বক্তব্যে একটি বিষয় বলছিলেন যে এই দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের ট্রাস্টের সঙ্গে কারা জড়িত, আপনি একবার নামগুলি দেখান। আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি ছিলেন অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় বিবি রায় চৌধুরী, তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল ছিলেন ব্যারিস্টার নিখিলেশ দত্ত, এরকম মানুষরা ছিলেন দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের এই ট্রাস্টের সঙ্গে জড়িত। এবং এখনো কুমিল্লাতে সম্ভবত যে 2 জন কয়েকদিন আগে আমাদের কথা বলেছিলাম, আমার ঠিক নাম দুটো মনে নেই, সুরেশ নাকি যেন, তারা কাজ করছে, তারা আইনগতভাবে এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের আরেকজন আছে আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল কুমিল্লার রামমালা
ছাত্রাবাসের এক সময় তিনি শিক্ষার্থী ছিলেন, সম্ভবত অ্যাডভোকেট প্রহ্লাদ দেবনাথ, তিনিও কাজ করছেন। সেই আইনগত দিকগুলি তারা কাজ করছেন। আমরা সামাজিক ভাবে আমরা চাচ্ছি যারা সংবাদকর্মী বা যারা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা আমরা বিষয়গুলিতে অন্যভাবে আমরা মানুষকে সেটি জানিয়ে দিচ্ছি। আর আপনি মাননীয় সাংসদের যে বিষয়টি বললেন যে উনি ইচ্ছে করলে পয়েন্ট অফ অর্ডারে সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারেন, এটি তো অনেক দূরের বিষয় কামরুজ্জামান ভাই। আমি তো খুব আশাবাদী একজন মানুষ, এবং আমি ভেবেছিলাম যে তিনি যখন ঢাকায় বসে, যেটি আমি একজন শীর্ষ আওয়ামী লীগের নেতার কাছ থেকে শোনা, তিনি আমাকে বললেন যে আমার সামনে মাননীয় সাংসদ ইউনূ মহোদয়কে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন যে আমি শনিবারে আসছি, আপনি কাজটা আপাতত বন্ধ রাখেন, শনিবারে এসে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা এই কাজটি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, জায়গাটুকু কিভাবে এখান থেকে সরানো যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমার তো মনে হয় তিনি যেহেতু অভিভাবক, তিনি যেহেতু আইন প্রণেতা, তিনি যেহেতু আমাদের জনপ্রতিনিধি, তিনি তো আমাদের জেলা প্রশাসক মহোদয়কে একটা ফোন করলে নিশ্চয়ই জেলা প্রশাসক মহোদয় তার ফোনটা, যেহেতু তিনি মেম্বার অফ পার্লামেন্ট, তার কথাটাকে নিশ্চয়ই অন্যভাবে গ্রহণ করবেন। তো পয়েন্ট অফ অর্ডারে যাওয়ার প্রয়োজন পড়ে না। পয়েন্ট অফ অর্ডার তো জাতীয় কোনো সমস্যা হলে সেটা হয়তো বলা যেতে পারে। এই বিষয়টি, আর আপনি বারবার যে কথাটি খুব জোর দিয়ে বলেছেন খুবই চমৎকার ভাবে, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতির জনকের কন্যা, দেশরত্ন শেখ হাসিনা, এই মমতাময়ী মা, আমি যাকে মা বলি, এই মা তো আমাদের এই সমস্ত বিষয়গুলিতে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আপনি যেটি সুচিত্রা সেনের কথা বললেন, আজকে মহেশচন্দ্র ভট্টাচার্যের বিষয়টি যদি তার কর্ণে সঠিকভাবে পৌঁছানো যায়, আমার মনে হয় নিঃসন্দেহে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তবে এটির সঙ্গে যদি আমাদের জনপ্রতিনিধি আবাদুল করিম বুলবুল ভাই সম্পৃক্ত হন, তার মাধ্যমে বিষয়টি যদি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়, সেটি আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এবং এখানে আরেকজন মানুষ আছে নবীনগরের, তিনি হচ্ছেন আমাদের নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের সন্তান, আমাদের খলিলুর রহমান। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি প্রশাসন, অতিরিক্ত কি বলে সচিব পদমর্যাদায়। এখন বড় ভাই উনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার বড় ভাই, উনি এগ্রিকালচার গ্রাজুয়েট। সেই ক্ষেত্রে আমি ওনাকে ছাত্র জীবন থেকে চিনি। ওনার মতো মানুষ যখন নবীনগরের, ওনার মতো মানুষ যখন ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিশেষ স্থানে অধিষ্ঠিত, তিনিও যদি বিষয়টার একটু খোঁজখবর নেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রকল্পটিকে তত্ত্বাবধান করা হচ্ছে, সে কারণে আমি আজকের এই অনুষ্ঠানে আমি এই খলিলুর রহমান আমাদের অত্যন্ত প্রিয় ভাজন এই স্যারকেও আমরা রিকোয়েস্ট করব যে স্যার আপনিও বিষয়টার সঙ্গে সম্পৃক্ত হয়ে কিভাবে এই প্রকল্পটি একটু আমার মনে হয় সরিয়ে, জায়গাটুকু সরিয়ে প্রকল্পটিকে বাঁচিয়ে 32টি যে ঘর দেয়া হচ্ছে সেটিকে যেন কন্টিনিউ করা হয়, সেই দাবিটুকু রেখে আমি ডক্টর আসাদকে বলবো 2 মিনিটের মধ্যে তার সমাপনী বক্তব্য দেওয়ার পরে আমি আপনার কাছে আবার ফিরে আসবো। 2 মিনিটের মধ্যে আপনি ডক্টর আসাদ, আমরা কিভাবে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই স্মৃতিকে রক্ষা করে তার নামে একটি মহেশ কমপ্লেক্স কিভাবে বিটঘরে রেখে তার 540 শতকের বিশাল যে ভূমি ব্যাহত হয়ে যাচ্ছে সেটা কিভাবে উদ্ধার করে, এবং আমি বারবার যে কথাটি জোর দিয়ে বলছি, এটা কি 540 শতক না 540 বিঘা? কোনটা? না 18 বিঘে, 540 শতক 18 বিঘে। আচ্ছা আচ্ছা, 18 বিঘে। আমার মনে হয় এই বিষয়টির উপরে আপনার সমাপনী বক্তব্য 2 মিনিটে শেষ করলে আমি ডক্টর কামরুজ্জামানকে দিয়ে অনুষ্ঠানটি শেষ করবো। আমি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি অপুর প্রতি একটু সুদৃষ্টিতে রাখতে বলছি, ওই জায়গাগুলোতে যারা তোর সহকর্মী, তুই করেই বলি বন্ধু মানুষ, যারা নবীনগরে সাংবাদিকতার কাজটা করছেন, সাংবাদিক মহলের সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা নানান পদে যারা আছেন, তাদেরকে আমরা অন্য দৃষ্টিতে না দেখে, ওনারা যদি কোনো বক্তব্য না রাখেন, কোনো দায়িত্ববোধ না পালন করেন, ওনারা যদি দূর থেকে কটূক্তিমূলক বক্তব্য কোড আনকোড আমি বলছি যদি করেও থাকেন, তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে কিংবা তাদের যাতে কর্ণগোচর হয়, ওই রবি ঠাকুরের ভাষায় বলতে হবে ওভাবেই যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমি গৌরাঙ্গ দেবনাথ এই আমাদের ঐতিহ্যবাহী একজন বিখ্যাত ব্যক্তির জায়গা সংরক্ষণের জন্য, তার জন্য একটা ভালো কিছু করা যায়, তার জায়গাটাকে কাজে লাগিয়ে, মহেশ ভট্টাচার্যের এত বড় ঐতিহ্যশালী মানুষ ছিলেন, সেটার রক্ষার্থে আমাকে যা করতে হয়, সেই জন্য যদি আমাকে চোর কেন ডাকাতও বলতে হয়, তাহলে ওদেরকে সাধু বলতে তোর আপত্তি থাকার কথা নয়, তাতে কিচ্ছু আসে যায় না। এখানে মূল বিষয়টা হচ্ছে মাইন্ডসেট। আমরা যখন আমাদের মাইন্ডসেটটা ঠিক করে ফেলতে পারবো যে আমার এই দায়িত্ব, এই কর্তব্য,
এটা আমার ডেস্টিনেশন, তখন সবকিছু খুব সহজ হয়ে যাবে। অনেকে অনেক কথাই বলবে যে কোনো ভালো কাজের পেছনে। আজকে কামরুজ্জামান ভাইয়েরা যে এত বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, একদিনই তো হননি, অনেক সময় লেগেছে, অনেক ধৈর্যের সাথে করতে হয়েছে। এই যে বাদল ভাইয়ের কথা বললেন, দিন রাত পরিশ্রম করেছে। ওর আরেক বন্ধু মশিউজ্জামান চৌধুরী মিঠু, তো সুগার গ্রুপের এমডি ছিল। আমি জানি পরিচালক। আমার আমার এক পরিচালক আমার 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 ফ্ল্যাটেই থাকতেন ও, মিঠু। আমি ওকে নিয়ে নবীনগর গিয়েছি, ভালো কাজের জন্য গিয়েছিলাম। আমি নবীনগরের ছেলে হয়েও পারিনি। যেমন আকবর আলী খানের কথা বললেন, কামরুজ্জামান ভাইয়ের মতো রিলেটিভ হয়, উনি কি একদিনে বড় হয়ে গেছেন? বড় হন নাই। উনিও সম্পর্কে আমার আত্মীয় হন, ঘুরে ফিরে খুব কাছেরই। কিন্তু ওনার কাছ থেকে যে দেখা, উনি যে এই জায়গাতে পৌঁছেছেন, ওনার লাইব্রেরিটা একবার ঘুরে দেখলে বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। উনি যখন আমেরিকা থেকে ফিরেন, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে ফিরেন, তখন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটিশিকার পুরা একটা সেলফ নিজে কিনে নিয়ে আসছিলেন, এবং সবটাই কিন্তু ওনার মাথায় আছে। এই পরিবর্তনগুলো কিন্তু একদিনও হয় না। আকবর আলী খানকে প্রশ্ন করেছিল আমাদের মিডিয়া জগতের, সম্ভবত মনীষা বা কেউ হবে, যে আমলারা তো অনেক কিছু করে, ওদের অনেক সমস্যা থাকে, আপনার ছিল কিনা? অর্থাৎ অর্থ আত্মসাতের কোনো ব্যাপার ছিল কিনা? উনি বলে, হ্যাঁ আমি করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমি যখন এসডিও ছিলাম, তখন আমার যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা বলে আমি সম্ভবত 4 লাখ বা 5 লাখ টাকার মতো একটা অঙ্ক উনি নিজে এটা তুলে মুক্তিযোদ্ধাদের দিয়ে দিয়েছিলেন। আত্মসাৎ বলতে আকবর আলী খানের ওইটাই, দেশের জন্য, বাহ, মানে বাহ, বাহ। মঙ্গলের জন্য যদি চোর হইতে হয়, ডাকাতও হইতে হয়, কোনো আপত্তি নেই, তাতে কিচ্ছু যায় আসে না। দূর থেকে মানুষ অনেক কিছু বলবে, ভালো কাজের জন্য যদি আত্মনিবেদন করা যায়, শ্রম দেওয়া যায়, মেধা দেওয়া যায়, নিঃসন্দেহে একটা ভালো কাজ করা সম্ভব। আমার ধারণা আমাদের যে বুলবুল ভাইয়ের যথেষ্ট ইচ্ছা আছে এবং মানসিকতাও আছে। ওনাকে যারা পেছন থেকে টানছেন বলে মনে হচ্ছে আমাদের, এটা যখন উনি নিজে অনুভব করবেন না, তখন দেখবে যে পথটা খুব সহজ হয়ে গেছে। একদম, একদম। ওনাকেও একটু অনুভবে যেতে হবে যে না, আমাকে টানছে, আমি ফিল করতে পারছি না। উনি তো ভালো চান, উনি মানুষের ভালো চান, সমাজের ভালো চান, আমাদের পারিপার্শ্বিক সবকিছুরই মঙ্গল চান বুলবুল সাহেব। তাহলে উনি কেন করবেন না? না করার তো কোনো কারণ না, আমি তো বিশ্বাস করি না। আমি চাই সকলের মঙ্গলের জন্য, মহেশ ভট্টাচার্যের এই ঐতিহ্য রক্ষা করার জন্য সরকার যদি কোনো কাজ করতে চায়, প্রচুর জায়গা রয়ে গেছে আমাদের, এই যে খাস জমি অনেক অনেক, হ্যাঁ, তো সেখানে ওটাকে শুধু শিফট করে নেওয়া। আর উনি যেহেতু এত বড় একজন ঐতিহ্যশালী মানুষ ছিলেন, এটাকে আমাদের মাননীয় এমপি মহোদয়ের সান্নিধ্য যে যদি করতে হয়, সহযোগিতায় করতে হয়, সকলের সহযোগিতায় করতে হয়, আশা করি আমরা এই ভালো কাজটা সবাই মিলে যদি একসাথে চিন্তা করি এবং আমাদের মানসিকতাটা পরিবর্তন করে একটু আগাই, আমাদের পক্ষে সেই কাজটা করে নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ হোসেন, আমাদের প্রিয় আসাদ, আমার বাল্য বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি সেই ছোট্টবেলা থেকে। চমৎকার তাত্ত্বিক বিশ্লেষণ করেন, খুব ভালো বলেন। বাংলার ছাত্র ছিলেন, নাট্য বিভাগে পড়াশোনা করেছেন, ডক্টরেট করেছেন। সব মিলিয়ে আমার খুব অহংকার লাগে যে এমন একজন মানুষ আমার বাল্য বন্ধু আমাকে তুই করে সম্বোধন করেন। আমার খুব ভালো লাগে যে এরকম মানুষ আমি নেহাত হয়তো। ক্ষুদ্র দোস্ত, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি আমি খুবই কৃতার্থ দোস্ত। দোস্ত, তোর কাছে আমি কৃতার্থ যে তোর মতো মানুষের সঙ্গে আমি দুটো কথা বলার এই ছোট্ট একটি জায়গায় বসে সুযোগ পাই। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি ডক্টর কামরুজ্জামানের কাছে। অনেক ধন্যবাদ ডক্টর আসাদ, আবারও দেখা হবে, আবারও কথা হবে। প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা শেষ 2 মিনিট কথা শুনবো ডক্টর কামরুজ্জামানের কাছ থেকে। তার আগে আমি কামরুজ্জামান ভাই আপনাকে বলি, আপনি আমাদের সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ভাইয়ের কথা বলেছেন, যিনি বর্তমান নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদেও আছেন। মাত্র গতকাল তিনি নবীনগরে এসে গেছেন। হ্যাঁ, যদিও আমার সঙ্গে তার দেখা হয়নি, আসলে আমি সেভাবে আসলে, কারণ তিনি আসলে হেমিলিয়নের বংশীওয়ালার মতো, মানে তার কর্মীরা তার পেছনে এমন ভাবে ছোটেন যে তার সঙ্গে দেখা করার সৌভাগ্য আমাদের মতো অপুদের হয় না। আমি একটু দেখেছিলাম তাকে আওয়ামী লীগ পার্টি অফিসের কাছাকাছি, কিন্তু যখন ঢুকেন তখন তার সঙ্গে মানে প্রচুর তার কর্মী দেখি মিছিল করে তাকে নিয়ে যাচ্ছে সেখানে। সেখানে আমাদের মতো মানে উপদের ঢোকার আসলে সেরকম সুযোগ হয় না। আসলে খুব জনপ্রিয় একজন মানুষ নবীনগরে। গত 5 বছর তিনি যা করেছেন, তিনি যা দিয়ে গেছেন, এই কাজগুলিকে আমাদের বর্তমান সাংসদ, আমাদের শ্রদ্ধেয় আমাদের বুলবুল ভাই যদি টেনে নিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস আগামী 50 বছর নবীনগরে কোনো কাজ করতে হবে না। অসাধারণ একজন দারুণ মানুষ ছিলেন আমাদের বাদল ভাই, এবং তার সঙ্গে আসলে যারা কাজ করেছেন তারা খুব মজা পেয়েছেন কাজ করতে। খুবই
একজন কাজ পাগল মানুষ। তার বন্ধু আপনি, তার সঙ্গে পড়াশোনা করেছেন, তার সঙ্গে একই স্কুলে একই কলেজে পড়েছেন, এবং সেই মানুষটিকে আমরা আজকে টকশোতে পেয়েছি। আমরা আপনার মাধ্যমে বাদল ভাইকে আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের সেলুট জানাচ্ছি, আপনি পৌঁছে দিবেন। আমি আপনার কাছে শেষ 2 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন, যেহেতু আপনি ঢাকায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নানা মানুষের সঙ্গে আপনার জানাশোনা, আপনার কথাবার্তা হয়, আপনার ওঠা বসা হয়, আপনি তাদের কাছে মহেশচন্দ্র ভট্টাচার্যের এই 540 শতকের 18 বিঘে জায়গা জমি তার বসত ভিটে কিভাবে রক্ষা করে এখানে আমাদের সুভাষ সাহা যে প্রস্তাবটি করেছিলেন আজকে থেকে প্রায় 15 দিন আগে, যে এখানে এই যে কুমিল্লার মহেশাঙ্গন যেটি শান্তিনিকেতনের আদলে তৈরি হয়েছিল, সেই মহেশাঙ্গনটি নবীনগরের বিট ঘুরে মহেশ কমপ্লেক্স নাম দিয়ে, এটি সুভাষদার প্রস্তাবনা, মহেশ কমপ্লেক্স কিভাবে করা যায় এটি দ্রুত মানে এখানে সম্পন্ন করার জন্য আপনি ঢাকায় তাদের সঙ্গে কথা বলে, এবং এখানকার প্রশাসনের যারা সম্পৃক্ত রয়েছেন, এখানকার ইউনু একরামুল সিদ্দিক, এখানকার রেসিডেন্ট ইকবাল হাসান, এই 2 ভদ্রলোক ধরেন আজকে আছে কালকে চলে যাবে, তাদেরকে আমরা দোষ দিতে চাই না, কারণ তারা হচ্ছে ধরেন এখানে মানে সেবক, আমাদেরকে সেবা দিয়ে যাবে, এবং তারা যেহেতু এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প, তারা চাইবেন এটি দ্রুত সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কাছে একটু তাদের কাজের বাহবা নিতে। সেই জন্যই হয়তো বা তারা এখন শুনছি যে দিন রাত 24 ঘন্টা কাজ করে নাকি এটিকে কিভাবে শেষ করা যায় সেটি দেখার চেষ্টা করছে। আমরা তাদেরকে দোষ না, এখন তাদেরকে যদি সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি যেটি বললাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি ডিজি আমাদের খলিল স্যার কিংবা আমাদের মাননীয় সাংসদ আমাদের বুলবুল ভাই, তারা যদি তাকে নির্দেশ দেন বা ইকবাল হাসানকে নির্দেশ দেন, তারা সেই নির্দেশ পালন করতে বাধ্য। সেই বিষয়টির একটি সমন্বয় করে কিভাবে জায়গাটি রক্ষা করা যায় আপনি 2 মিনিটের মধ্যে শেষ করলে আমি অনুষ্ঠানে জবনিকা পাতে পাবো। ধন্যবাদ বন্ধুরা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সবশেষে আমি আগেই বলেছি যে এটা একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এগোতে হবে। তো সেক্ষেত্রে আপনি যাদের কথা বললেন বা মাননীয় সাংসদের কথা বললেন, আমার মনে হয় যে উনি আপনাদের যে সামাজিক আন্দোলন বা আপনারা যেটা মানে ভাবছেন বা সচেতন নাগরিকদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর এই মহেশ কমপ্লেক্স নামে একটি কমপ্লেক্স গড়ার ক্ষেত্রে আপনাদের যে একটা দৃঢ় প্রত্যয় বা আশাবাদ, এটার সাথে উনি দ্বিমত পোষণ করবেন আমার কাছে সেটা মনে হয় না। উনি একজন জনদরদি সংসদ সদস্য এবং নবীনগরের সাথে ওনার একটা পৈতৃক সম্পর্ক, ওনারা 5 ভাই, ওনাদের সবারই কিন্তু কোনো না কোনো ভাবে ওনারা নবীনগরের সাথে সংশ্লিষ্ট, তাদের অনেক ব্যবসায়িক এবং আর্থিক অনেক সংশ্লিষ্টতা কিন্তু নবীনগর কেন্দ্রিক কিন্তু আছে। আমার মনে হয় কামরুজ্জামান ভাই, আমার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, নেট খুব দুর্বল। আমরা অনুষ্ঠানটি শেষ করব, তবে একটি দুঃখের সঙ্গে আপনারা যারা শুনছেন বা দেখছেন এই অনুষ্ঠানটি দেশে এবং বিদেশে বসে সকলের জ্ঞাতার্থে একটি বিষয় জানাতে চাই। এই অনুষ্ঠানটির সঞ্চালক এবং আয়োজক হচ্ছেন আমাদের এই নিউজ 24 বিডি চ্যানেলের যিনি কর্ণধার সুভাষ সাহা। তিনি অনেকক্ষণ আগে এখান থেকে আসলে বেরিয়ে গেছেন, তিনি আর ঢুকতে পারছেন না, আমাকে মেসেজ জানিয়েছেন কোনো নিশ্চিত তথ্য প্রযুক্তির কোনো একটু ব্যাঘাত ঘটেছে সেখানে। আমরা সুভাষদার অনুপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ করে দিতে চাই। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের আলোচক হিসেবে যিনি এসেছেন, বাংলাদেশের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব সাংবাদিকতা জগতের, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমি যাকে সাংবাদিকতার আইকন বলি, এবং এই সময়ের অত্যন্ত সাহসী একজন মানুষ রেজা ভাই, সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি গাজী টেলিভিশনের নিউজের হেডের দায়িত্ব, মানে হেড অফ দ্য নিউজের যিনি দায়িত্ব পালন করছেন, তাকে কৃতজ্ঞতা জানাই এরকম একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের নেট সমস্যার কারণে হয়তো আমাদের কথা মানুষ শুনতে পাচ্ছেন না, কারণ সুভাষদা বেরিয়ে গেছেন। মূল আয়োজক যিনি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আমাদের জামাতা, আমাদের নবীনগর জামাই, আপনাকে সেলুট জানাই এবং আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আবারও, যে আপনাকে আমরা নিশ্চয়ই আবার নিয়ে আসবো কোনো আরেকটা কোনো এপিসোডে। এবং আমরা স্বাগত জানাই আমাদের এই আন্দোলনের সঙ্গে শুরু থেকে যিনি সম্পৃক্ত ছিলেন, তিনিও এখান থেকে বেরিয়ে গেছেন মানে কারিগরি ত্রুটির কারণে, প্রিন্সিপাল মুস্তফা কামাল। খুবই সাহসী একজন মানুষ, বয়সে কম হলেও তার আন্তরিকতার অভাব নেই। তাকেও ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানের এ নিয়ে 3 বার এসছেন যিনি, আমার বাল্য বন্ধু ডক্টর আসাদ হোসেন আসাদ, যিনি একজন তাত্ত্বিক বিশ্লেষক হিসেবে ইতিমধ্যেই এই চ্যানেল 24 বিডি নিউজের মাধ্যমে এই নবীনগরের তথা ব্রাহ্মণবাড়িয়ার তথা দেশের যারা এই নিউজ টিভি দেখছেন তারা জানেন জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন আমার এই দোস্ত।
তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। নেক্সট যে কোনো অনুষ্ঠানে আমরা ডাকলে নিশ্চয়ই আপনি আবার আসবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সুভাষ দার প্রতি একটু দুঃখ এবং কষ্ট শেয়ার করে যে সুভাষ দা এমন চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করে শেষ পর্যন্ত কারিগরি একটু ত্রুটির জন্য তিনি আর ঢুকতে পারছেন না, তিনি বেরিয়ে গেছেন। সুভাষ দা আপনাকে সেলুট জানাই, আপনি যে আন্দোলনটি শুরু করেছেন, আমি যেটি শুরু করেছি, আমরা দুই ভাইয়ে মিলে আমরা এটি চালিয়ে যাব। আমাদের সঙ্গে ডক্টর কামরুজ্জামানের মতো লোকরা, ডক্টর আসাদের মতো লোকেরা কিংবা রেজা ভাইদের মতো সাংবাদিকতার পথিকৃতা এই অনুষ্ঠানে যখন সম্পৃক্ত হয়ে আমাদের আন্দোলনের সমর্থন দেয়, তখন আমরা শক্তিমান হই এবং সেই শক্তিতে শক্তিমান হয়ে আমি আবারও শেষান্তে বলবো যে মাননীয় সাংসদ, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় আবাদুল করিম বুলবুল ভাইকে সম্পৃক্ত করে আমরা এই প্রকল্পটিকে বাঁচিয়ে, মহেশচন্দ্র ভট্টাচার্যের জায়গাটিকে বাঁচিয়ে আমরা সুন্দরভাবে এটি সুষ্ঠু সমাধান করে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে আপনাদের নিচে যে লিভ রয়েছে সেই লিভে চাপ দিয়ে আপনারা বের হয়ে যান, তাহলে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। যেহেতু মূল সঞ্চালক নেই, এই কারণে আমাদের প্রত্যেককে লিভ হতে হবে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ।